সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখনো তো সবাই দেখি জয়েন করে পারে নাই, না? তাহলে তো একটু ওয়েট না করতে স্যার, হবে। মাত্র ৮ জন অ্যাটেন্ডেন্ট।
আসসালামু আলাইকুম। অনেকক্ষণ তো ওয়েট করলাম, লোকজন তো খুব বেশি বাড়ে নাই। কতজন থাকে ক্লাসে? রিপ্রেজেন্টেটিভ কে? রিপ্রেজেন্টেটিভ স্যার ওয়াকিল সাহেব নাই এখনো এখানে? এখনো মনে হয় জয়েন করেনি স্যার। এগুলো জয়েন করে নাই স্যার। এই হচ্ছে রিপ্রেজেন্টেটিভের অবস্থা না? তা আপনাদের আগে ব্যবস্থা স্যার কি? প্রতিদিনই, কিন্তু আজকে কেন এত লেট হলো, হয়তো আসতে দেরি করছে। কতজন থাকে ক্লাসে সাধারণত, কতজন থাকে? লাস্ট ক্লাসে গতকালকে 60-62 জন ছিল স্যার। তো তো অনেক মানুষ আজকে পড়াবো, রিপোর্টিং, এই জন্য আমি দেরি করতেছি, কিন্তু এদের তো ইচ্ছা আছে বলে মনে হয় না। স্যার আর 5-7 মিনিট যদি একটু ওয়েট করতে যদি কুইকলি আসে। বাড়তেছে স্যার, কিছুক্ষণের ভিতরে 12 জন জয়েন করে বলছে। অলরেডি প্রায় 20 মিনিট, তবে দেরি হচ্ছে যেহেতু ক্লাসে কোনো ব্রেক হবে না, ঠিক আছে, একবারে আমরা শেষ করে ফেলবো। জি স্যার। আচ্ছা, আমি আসি, আপনারা যখন বলবেন আমি তখন স্টার্ট করব, ঠিক আছে? জি স্যার। স্যার, ওকে স্যার। হুম। হ্যাঁ পনেরোশো, হ্যাঁ, সম্পদ মানে কি? সব সম্পদ না? স্থায়ী সম্পদ, 40 সম্পদ, সবগুলো একসাথে আসবে।
শুরু করেন স্যার। টিচার এসে বসে থাকে, স্টুডেন্টদের খবর নাই না, এ হচ্ছে আমাদের সাম্প্রতিক অবস্থা। আচ্ছা, আমি লেকচারটা আগে শেয়ার করি। আজকে অ্যাসুরেন্স ক্লাস। আজকে কি অন্য ক্লাস হওয়ার কথা ছিল নাকি? এইটাই তো মেল দিয়েছে স্যার, এটাই। না, ওই যে কে যেন কোশ্চেন করলো এই জন্য বলতেছি। স্যার আমি বলছি, আমি অন্যটা দেখছিলাম, সরি স্যার। আচ্ছা, আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে অনেক দিন থেকে স্টুডেন্টরা আমাকে রিকোয়েস্ট করতেছিল যে ইন্ডিয়া পাকিস্তানে অডিট অ্যাকাউন্টিং ইস্যু নিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ তারা শেয়ার করে, এটা স্যার আপনি একটু শুরু করেন। তো আমি এই 5-7 দিন হলো, আমি অবশ্য মোটেই এক্সপার্ট না, স্টুডেন্টদেরকে দিয়ে আমার সঙ্গে যারা কাজ করে একটা ইউটিউব চ্যানেল খুলছি। তো এ পর্যন্ত 3-4টা ভিডিও আপলোড করছি। একটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেটের কিভাবে অডিট করতে হয়, একটা ইনট্যানজিবল অ্যাসেট কিভাবে অডিট করতে হয়, আর একটা শেয়ার করেছি আজকে ম্যাটেরিয়ালিটি নিয়ে। তো আপনারা যদি মনে করেন যে তাদের জন্য হেল্পফুল হবে, তো আপনারা আমার স্যার আপনার লিংকটা দিয়ে দেন, আমরা অ্যাড হয়ে চ্যানেলটা যাবো একটু সবাই। স্যার, ইউটিউব চ্যানেলের লিংকটা স্যার একটু দিয়ে দিন। চ্যানেলের লিঙ্ক কোথায় থাকে? আপনার নাম স্যার কি স্যার চ্যানেলে? আচ্ছা, আমি একটা লিঙ্ক দিলেই তো হবে, তাই না? জি স্যার, আপলোড আমরা করছি তাহলে যে। জি স্যার। ওখান থেকে দেখতে পারবো। আচ্ছা, আমি একটা আপলোড করছি আজকে, যেটা সেইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আপনারা পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে নিয়মিত আপডেট পাবেন আর কি। নিশ্চয়ই স্যার, করে নেবো। আশা করি খারাপ লাগবে না। অডিট দিয়ে শুরু করছি, আস্তে আস্তে সবই করব, যেহেতু অডিটেই দীর্ঘদিন ধরে পড়িয়েছি, এটাতে বেশি প্রিপারেশন নেওয়া লাগে না। তো তো এটা দিয়েই স্টার্ট করলাম আর কি। স্যার চ্যানেলের নাম কি স্যার? আব্দুল্লাহ আল মামুন এফসিএ। এই যে আমি লিঙ্ক শেয়ার করছি তো একটা। আচ্ছা, ও আলাদা কোনো নাম দেন নাই না, অনেকে স্যার অন্য নাম দেয় তো এই জন্য বললাম। না, আমি আর ভনিতার দিকে যাইনি। আচ্ছা ঠিক আছে। লেকচার আমরা নিশ্চয়ই পেয়ে গেছি। পেয়েছি নাকি পাই নাই? স্যার মাত্র আসলাম তো, দেখতেছি স্যার। মাত্র। মাত্র আসলেন? আপনার ক্লাস এই কয়টায়? স্যার দুইটা দিয়েছেন স্যার? হ্যাঁ, 2টা দিয়েছি। ক্লাস কয়টায় শুরু হওয়ার কথা? স্যার ক্লাস 7টায় শুরু হওয়ার কথা স্যার, ওই ট্রাফিক জ্যামের কারণে আটকে গিয়েছিলাম স্যার। আহ, আমি সেই 7টা থেকেই বলতে গেলে আপনাদের জন্য ওয়েট করতেছি, যেহেতু আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা পড়বো, যেটা হচ্ছে এই কোর্সের হার্ট বলা হয় যাকে, যেটা আসলে সঠিক আনসার করা, পাশ করার জন্য আপনাদের জন্য অতীব জরুরি। তো আগে রিপোর্টিং এর, আপনারা যদি আগের ম্যানুয়াল গুলো দেখেন, তাতে রিপোর্টিং এর একটা চ্যাপ্টার ছিল, অনলি 14। এখন রিপোর্টিং এর 2টা চ্যাপ্টার হয়েছে। অডিট রিপোর্টের জন্য একটা, আর আদার্স যে সমস্ত রিভিউ রিপোর্ট গুলো আছে সেটা নিয়ে আরেকটা। তো আমরা আজকে অডিট রিপোর্টের চ্যাপ্টারটা নিয়েই আলোচনা করব, চ্যাপ্টার 14। দেখা যাচ্ছে আমার? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওই লিঙ্ক দিয়ে যাওয়া যায় না, যে লিঙ্কটা দিলাম? স্যার জি দেখছি স্যার, যাওয়া স্যার, যাচ্ছে, দেখেছি স্যার। ঢোকা যাচ্ছে স্যার, আচ্ছা, এবং মেটেরিয়ালিটির এটাও পাইছি স্যার ভিডিওটা। গুড।
আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও জানিয়ে দিন, অনেকেই আপডেটটা পেতে চায়। আমি চেষ্টা করতেছি আমার স্বল্প পরিসরে যাদেরকে জানানো যায়। আবার স্যার এটা অনেক সময় আজকেরটা 169 জন হলো সাবস্ক্রাইব করছে আর 64 জন ভিউ দিছে, 13 জন লাইক দিছে। আচ্ছা আচ্ছা, আমাকে কে জানো বললো যে মিনিমাম 1000 হইতে হয় একটা ডিসেন্ট ইউটিউব চ্যানেল হইতে গেলে, কিন্তু 1000 তো মনে হয় আমার 5 বছর লাগবে 1000 হইতে। না স্যার, যদিও তাড়াতাড়ি হবে মানে 4-5 দিনে, 4-5 সিএর দিনেই তো স্টুডেন্টরা কি হয়েছে। স্যার সাকসেস এখন তো করে তো স্যার, অনেক এখন আমরা অনেক 51 সাবস্ক্রাইবার। জন আছি স্যার, 51 জনের থেকে মিনিমাম তো স্যার 30 থেকে 35 জন আজকে আবার নতুন করে অ্যাড হয়ে যাবে, মানে ভিউ দিবে। ঠিক আছে, আচ্ছা আমরা লেকচারে আসি। তো রিপোর্টিং এর শুরুতে যেটা বলা হচ্ছে, আমরা যে আইএসএ 260 এবং 265, আইএসএ 260 হচ্ছে কমিউনিকেশন উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স, আর একটা হচ্ছে কমিউনিকেশন উইথ দোজ কমিউনিকেটিং ডেফিসিয়েন্সিজ ইন ইন্টারনাল কন্ট্রোল টু দোজ চার্জ উইথ গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। এই যে দুইটা কমিউনিকেশন আমরা অডিটররা করি, যদিও আমাদের দেশে এই প্র্যাকটিসটা খুব কম। আমি এবার আমার সব ক্লায়েন্টে 260 ইস্যু করেছি। তো এটা হচ্ছে প্রাইভেট কমিউনিকেশন উইথ the management and those charged with governance, that means board of directors of the company. আর যে অডিট রিপোর্টের কথা আমরা বলছি 700 অনুযায়ী আমরা যে রিপোর্টটা ইস্যু করি, ওটা হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট, ওটা অ্যানুয়াল রিপোর্টের সঙ্গে পাবলিশড হয়। সো আমরা যে 260-265 ইস্যু করি, বলা হচ্ছে এদের অ্যাপ্রোপ্রিয়েট পার্সন হচ্ছে দোজ চার্জ উইথ গভর্নেন্স, যেটাকে আমরা বলি একটা অর্গানাইজেশনের অ্যাপেক্স বডি, যেটা একদম স্যার টপ মোস্ট যে বডি। হ্যাঁ বলেন। স্যার আপনি একজনকে স্যার কো-হোস্ট করে রাখেন, কোনো কারণে আপনি ডিসকানেক্ট হয়ে গেলে পুরো মিটিং বন্ধ হয়ে যাবে। কো হোস্ট কেমনে করে? স্যার ওই যে নাম, পাশে যে নামগুলা দেখা যাচ্ছে না, এখান থেকে 3 ডটের ওখান থেকে স্যার অপশনটা পাবেন। মেক কোস্ট আপনাকে করে দিব? দেন স্যার, সমস্যা নেই। বুঝছে? জি স্যার, সেফটির জন্য আরেকজন দিতে পারেন স্যার, ইন কেস দুইজন ডিসকানেক্ট হয়ে গেলে। আর একজন কাকে দিব? যে কোনো একজনকে দিলেই হবে স্যার। কে হতে চান? আন্দাজ আর একজনকে দিলে তো বিপদ। সিআর আছে স্যার এখানে, তারেক ভাই আছে, তারেক ভাই অথবা নিখিল ভাই। নিখিল রোল চন্দ্র নাম্বার, রায়। হ্যাঁ 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 স্যার, ঠিক আছে। এদের রিপ্রেজেন্টেটিভ করে লাভ কি? এরা তো টাইম মতো ক্লাসে আসে। ওকে, করে দিয়েছি। তো আমরা একটা কোম্পানির দোজ চার্জ উইথ গভর্নেন্স বলতে বুঝি বোর্ড অফ ডিরেক্টরস, তারপরে যদি পার্টনারশিপ ফার্ম হয় তাহলে বোর্ড অফ পার্টনার্স, একটা প্রোপাইটরি অর্গানাইজেশন যদি হয় তাহলে প্রোপাইটরস, আর যদি একটা এনজিও বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হয় হতে পারে বোর্ড অফ ট্রাস্টি, গভর্নিং বডি, যেখানে যে নাম থাকুক না কেন। নর্মালি কোম্পানিতে যেটা হয়, অডিট ম্যাটার গুলা সরাসরি বোর্ড ডিল করে না। অডিট ম্যাটার গুলো দেখার জন্য আমাদের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী বোর্ডের একটা সাব কমিটি থাকে, যেটাকে আমরা বলি অডিট কমিটি। সো এই অডিট কমিটি গুলো ইন্টারনাল এক্সটার্নাল অডিট এবং ইন্টারনাল কন্ট্রোল রিলেটেড কাজগুলো বোর্ডের পক্ষে করে। তারা সাব কমিটি যে মিটিং করে, মিটিং এ যে সমস্ত ডিসিশন গুলো হয়, ওরা ওইটা পরবর্তী বোর্ড মিটিং এ, ফুল বোর্ড মিটিং এ যে ডিসকাশন করে ওটাকে রেটিফাই করা হয়, অ্যাপ্রুভ করা হয়। তো এই দোজ চার্জ উইথ গভর্নেন্স এর সঙ্গে যে কমিউনিকেশন গুলো থাকে, সেই জিনিসগুলো নিয়ে এখানে বলা হচ্ছে যে আমরা চাইলে কি কি জিনিস তাদের সাথে কমিউনিকেট করবো, আমার অডিটরের রেসপন্সিবিলিটি কি, আমার কাজের স্কোপ কি, টাইমিং কি, কখন করব, সিগনিফিকেন্ট যে ফাইন্ডিংস গুলো আমরা পাই, অডিটরের যে ইন্ডিপেন্ডেন্স, তারপরে রিটেন রিপ্রেজেন্টেশন যেটা আমরা চাই,
যে সমস্ত সিগনিফিকেন্ট ডিফিকাল্টিজ আমরা ফেস করি, বিশেষ করে যদি আমার স্কোপ লিমিটেশন ক্রিয়েট করার চেষ্টা করি ম্যানেজমেন্ট, তখন আমরা দোজ চার্জ উইথ গভর্নেন্সের শরণাপন্ন হই। আরো বিভিন্ন সিগনিফিকেন্ট আদার ম্যাটার্স এখানে সবই ডিটেল বলা আছে, আপনারা একটু দেখে নিন। আর ইন্টারনাল কন্ট্রোল, যেটা ডেফিসিয়েন্সি ইন্টারনাল কন্ট্রোল, এটা আমরা বোর্ডের সঙ্গেও শেয়ার করি, ম্যানেজমেন্টের সঙ্গেও শেয়ার করি, কারণ ম্যানেজমেন্টকেই তো আসলে আলটিমেটলি ওই কন্ট্রোল ডেফিসিয়েন্সি গুলাকে রিমুভ করতে হবে, ওটাকে ঠিক করতে হবে, যেটা আমরা ম্যানেজমেন্ট লেটারের মাধ্যমে আসলে দেই। আমরা চলে যাই আমাদের মূল জায়গায়, অডিটরস রিপোর্ট। এই অডিটরস রিপোর্টে আমাদের আছে হচ্ছে কয়টা আইএসএ? প্রথমে আছে 700 deals with unmodified or unqualified audit report and all the elements or paragraph of audit report. এটা হচ্ছে 700 ডিল করে। এরপর হচ্ছে 701, it deals with key audit matters, যেটাকে আমরা সংক্ষেপে বলি ক্যাম। এই ক্যামটা প্রযোজ্য হচ্ছে টিপিক্যালি ফর লিস্টেড কোম্পানিজ। তারপর হচ্ছে 705 হচ্ছে মডিফাইড অডিট রিপোর্টস। আমাদের মডিফাইড অডিট রিপোর্ট হচ্ছে তিনটা, কোয়ালিফাইড, ডিসক্লেমার আর হচ্ছে অ্যাডভার্স। এরপরে হচ্ছে 706 ডিল করে হচ্ছে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ এবং আদার ম্যাটার প্যারাগ্রাফ, এই দুইটা জিনিস নিয়ে। দেন লাস্ট অন হচ্ছে আইএসএ 720, আদার ইনফরমেশন। আদার ইনফরমেশন হচ্ছে আপনারা যদি অ্যানুয়াল রিপোর্ট দেখে থাকেন, অ্যানুয়াল রিপোর্টের লাস্ট হাফে থাকে হচ্ছে অডিটরস রিপোর্ট অ্যালং উইথ অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর ফার্স্ট হাফে আরো অনেক জিনিস থাকে, যেমন চেয়ারম্যানের মেসেজ বোর্ডের, এমডি এন্ড সিইওর মেসেজ, ডিরেক্টরস রিপোর্ট, স্টেক হোল্ডার ইনফরমেশন, 5 ইয়ার্স প্রোগ্রেশন, অনেক কিছু দেয়। তারপরে ডিসকাশন অফ ম্যানেজমেন্ট ডিসকাশন এন্ড অ্যানালিসিস, অনেক নাম দিয়ে তারা দেয় বিভিন্ন তথ্য। এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলোকে বলা হয় আদার ইনফরমেশন। তাহলে আমরা প্রথমটা দিয়ে শুরু করি, আইএসএ 701, যেটাকে আমরা বলছি আনমডিফাইড অথবা আনকোয়ালিফাইড ওপিনিয়ন। যখন অডিটর তার অডিট করতে গিয়ে স্যাটিসফাইড হয় এবং সে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করে এবং তার কোনো কনফিউশন থাকে না, কোথাও তার ম্যানেজারের সঙ্গে না আসে কোনো ডিসএগ্রিমেন্ট, না আসে কোনো স্কোপ লিমিটেশন, তখন সে কি করে? সে বলে ফিনান্সিয়াল স্টেটমেন্টস গিভ আ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। এটা হচ্ছে আনকোয়ালিফাইড বা আনমডিফাইড রিপোর্ট। 2019-20 সালের দিকে এসে আইএসএ 700 কে রিভাইজ করা হয়। একটা বড় কারণ হচ্ছে আইএসএ 570 তে রিভিশন আসে, যেটা হচ্ছে রিলেটেড টু গোয়িং কনসার্ন। 720 কে অ্যাড করা হয়, দেন 701 আসে ফর কি অডিট ম্যাটার্স। এই সমস্ত জিনিসকে অ্যাকোমোডেট করার জন্য আইএসএ 700 কে চেঞ্জ করা হয়। চেঞ্জ করতে গিয়ে কি করা হয় দেখেন, মেজর যে চেঞ্জ গুলো সেটা আমি এখানে বলার চেষ্টা করেছি। দ্য ওপিনিয়ন ইজ প্লেসড এট দ্য স্টার্ট অফ দ্য রিপোর্ট। যতগুলো প্যারাগ্রাফ আছে অডিটরস রিপোর্টের, সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হচ্ছে অডিট ওপিনিয়ন। 2019-20 সালের আগের যদি অডিট রিপোর্ট আপনি দেখেন, দেখবেন যে এই প্যারাগ্রাফটা থাকে সবার শেষে। কিন্তু যেহেতু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক সময় স্টেক হোল্ডার বা ইউজাররা তারা শেষ পর্যন্ত অডিট রিপোর্ট পড়ে না, এই জন্য তাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং বা এক্সপেকটেশন গ্যাপকে কমানোর জন্য কি করা হয়েছে, ওপিনিয়ন প্যারাগ্রাফটা সবার আগে আনা হয়েছে, যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ সবার আগে থাকে। তারপরে অডিট রিপোর্টে কি ইনক্লুড করা হয়েছে, যেটা বললাম কি অডিট ম্যাটার্স স্পেশালি ফর দ্য লিস্টেড কোম্পানিজ।
যেটা হচ্ছে 701 ডিল করে, আমরা একটু পরেই দেখব। তারপরে অডিটরস রেসপন্সিবিলিটি প্যারাগ্রাফকে আরো ডিটেইল করা হয়েছে। গোয়িং কনসার্ন ইস্যুটা যেহেতু চেঞ্জ হয়েছে, গোয়িং কনসার্ন ইস্যুটা বলা হচ্ছে যে আগে এই আইএসএ 700 রিভিশনের আগে গোয়িং কনসার্ন কোনো ইস্যু যদি আমরা অডিট রিপোর্টে দিতাম, সেটা চলে যেত এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফের মধ্যে। এরপরে বলা হলো যে না, গোয়িং কনসার্ন ইস্যুটা এতই গুরুত্বপূর্ণ, সেটা আর এমফাসিস অফ ম্যাটার বা অন্য কোনো ম্যাটার প্যারাগ্রাফের মধ্যে সে যাবে না, সে নিজেই একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। সো আমরা যদি এখন গোয়িং কনসার্ন নিয়ে কোনো কিছু অডিট রিপোর্টে বলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একটা হেডিং দিতে হবে, ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন। আচ্ছা, এটা তো আপনাদেরকে মনে হয় লাস্ট ক্লাসে আমি পড়িয়েছি, তাই না? জি স্যার লাস্ট বলেছিলেন। ক্লাসে, এটা লাস্ট ক্লাসে তো পড়িয়েছি। আর একটা জিনিস হচ্ছে, আমরা চাইলে গোয়িং কনসার্ন ইস্যুটা কি অডিট ম্যাটার্স এর মধ্যেও দিতে পারি। তারপরে আদার ইনফরমেশন, এটা নতুন যোগ হয়েছে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। স্যার একটা জিনিস কি জানতে পারি স্যার? হ্যাঁ, শিওর। স্যার গোয়িং কনসার্ন যে আলাদাভাবে পয়েন্ট করা আছে ওই পরবর্তী 2024-এর অডিট ম্যানুয়ালে, এখানের মধ্যে গোয়িং কনসার্ন মানে থ্রেড থাকলেও বা না থাকলেও কি গোয়িং কনসার্ন মানে স্ট্যাটাস কি এইটা অবস্থান আসলে, কোম্পানি এইটা একটা ম্যান্ডেটরি কিনা কনফিউশন হয়ে গেছে, আমি বলি। এটা একটা কনফিউশন হয়ে গেছে আসলে। কাজটা করার কথা ছিল আমার। প্রথমে বলছিল 1-1.5 মাস সময় দিবে। আমি বলছি 1-1.5 মাসের মধ্যে ম্যানুয়াল রিভিউ করে দেওয়া সম্ভব না। পরে এইটা 8-10 মাস সময় দিয়েছে, অথচ প্রথমে বলছিল 1-2 মাস। আমি কাজটা ছেড়ে দিয়েছিল, আর একজন কাজ করেছে এটা। যেই করুক, আমি নাম বলবো না। এখানে যেটা হয়েছে, ওই গোয়িং কনসার্নের ওই ইস্যুটা আসলে আছে হচ্ছে যে আইসিএইডব্লিউর, মানে ইংল্যান্ডের যে আইএসএ 570, তার মধ্যে ওইটা আছে। আমাদের আইএসএ 570-র মধ্যে ওই জিনিসটা নাই। মানে ইন্টারনেট আইএসএ 570 যেটা, যেটা কোনো দেশের জন্য না, ইউকে ইউকে বা আয়ারল্যান্ড বা অন্য কারো না, যেটা একদম শুধু আইএসএ 570, সেখানে এটা নাই। পরে আমি আরো ঘাটাঘাটি করে দেখলাম যে 570-কে চেঞ্জ করার জন্য বিভিন্ন কাজ হচ্ছে, যেটা আপনি ওই যে দেখছেন যে কিছু হোক আর না হোক গোয়িং কনসার্ন এই প্যারাগ্রাফটা দিতে হয়। এইটা হয়তো আসবে সামনে, ওই এক্সপোজার ড্রাফটটা ঠিক হলে। কিন্তু এটা অলরেডি ইউকে অ্যাডপ্ট করে বসে আছে। আমার কথা কি আব্দুর রব বুঝছেন? জি স্যার, এখন আমরা তো এক্সামের এইটা মধ্যে আসলে আমাদের দেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। জি স্যার, এখন প্রশ্ন হচ্ছে, এইটা অ্যাপ্লিকেবল না জানে কয়জন? আবার যদি এরকম হয় যে কোনো এক এক্সামিনার উনি ওই আইসিএডব্লিউ কোশ্চেন পিক করলো, ওইখানে ওই যেমন এবার একটা সাজেস্টেড অ্যান্সারের মধ্যে ওই অ্যান্সারটা ছিল, ওইটা আমি বাদ দিয়ে দিয়েছি। এখন কেউ যদি এরকম ওই কোশ্চেন পিক করে ওইটাই মেরে দেয়, আর জি। যদি দেখে স্টুডেন্ট এটা লেখে নাই, তাহলে আসলে মুশকিল। এখন তো কিন্তু স্যার আমি আমরা তো ভুল পড়াইতে পারবো না। ডিলেমার মধ্যে পড়ে যাব, মানে এই যে গোয়িং এখন কনসার্ন। আমাকে তো সঠিক জিনিস পড়াইতে হবে, আমার কথা বুঝছেন? কারণ আপনি যদি আইএসএ 700 দেখেন, 700 এর মধ্যে ওই গোয়িং কনসার্নের ওই জিনিসটা নাই, যে নাই কিছু স্যার, আমি হোক আর না দেখতে হোক পাই। গোয়িং কনসার্ন নিয়ে কথা বলতে, এটা কিন্তু আসলে নাই। তাহলে আমাদের দেশে আমরা এটা ইস্যু করতাম না? আমরা কোনো অডিট রিপোর্ট ইস্যু করি? না না স্যার, আমি তাও দেখছি নাই। হ্যাঁ। এটা আসলে ইউকে তে করে। এখন কিন্তু ইউকে এখানে ম্যানুয়াল আমি অ্যাডপ্ট করছি, আমি যদি এই কারেকশনটা না করি, জি এখন স্যার, যারা করছে ইট ইজ দিয়ার রেসপন্সিবিলিটি, আমার কিছু বলার নাই। স্যার যদিও ইস্যু নিয়ে উঠছে, আরো দুইটা পয়েন্টে আমরা খুব হেসিটেশনে পড়ে যাই। আরেকটা হলো অপিনিয়ন অন দ্য ম্যাটার সাচ অ্যাজ স্পেসিফিক স্ট্যাটুটরি রিকোয়ারমেন্টস। আরেকটা হলো ম্যাটার্স অন হুইচ দ্য অডিটর ইজ রিকোয়ার্ড টু রিপোর্ট বাই এক্সেপশন। এই যে মানে 24-এ যে ম্যানুয়ালটা বের করছে, এটার সাথে আমরা আসলে প্র্যাকটিক্যালি অনেক কিছু মিলাইতে পারি না, মানে একটু প্রবলেমে পড়ে যাচ্ছে। এগুলো আসলে আমাদের এখানে নাই। এই জিনিসটা আসলে আমাদের দেশের পার্সপেক্টে এটা কাস্টমাইজ করা হয় না। এখন আমি কি বলবো, বেশি আমার কিছু বলার নাই। এগুলো অ্যাডপ্ট করার আগ পর্যন্ত এইগুলো নিয়ে আসলে লেখা উচিত না। কোশ্চেন আসলেও সেটা ঠিক করে নেওয়া উচিত। কিন্তু স্যার 24-এর ম্যানুয়ালটা তো এইভাবে অলরেডি অনলাইনে বা পাবলিশড এইভাবে হয়ে গেছে 2024-এর ম্যানুয়ালটা। হ্যাঁ, সেটা তো হইছেই।
এখন আপনি কি ভুল পড়তে চান? তা তো চাই না স্যার, কিন্তু আমরা যেমন ওইখানে আরেকটা জিনিস আছে কোনটাকে না, ফলো করবো তাহলে স্যার? ডিরেক্টরস রিপোর্ট, ডিরেক্টরদের একটা ডিসক্লোজার দিতে হয় গভর্নেন্স নিয়ে, সেটাও তো আছে। জি স্যার, জি। তো এটা কি আমাদের দেশে অ্যাপ্লিকেবল? ওটা আছে হচ্ছে ইউকে কোম্পানিজ অ্যাক্ট 2006, ওই কোম্পানিজ অ্যাক্টের রিকোয়ারমেন্ট। আমাদের 1994 এর কোম্পানিজ অ্যাক্টে এই জাতীয় জিনিস নাই। এখন এটাকে আপনি আপনার পড়া উচিত, আপনার অডিট রিপোর্ট আসলে লেখা উচিত। এখন স্যার আমরা তো ম্যানুয়াল অনুযায়ী আগাবো না স্যার, আমরা কোন দিক যাবো তাহলে স্যার? এটা আমার কিছু বলার নাই। এখন আমি যেটা করতে পারি, কর্তৃপক্ষকে জানাতে পারি, বললে আবার সবার আগে আমারে ধরবে যে এটা তোমার করার কথা ছিল, তুমি করো নাই কেন। মুশকিল। আচ্ছা, যাই হোক। তো 700 অনুযায়ী সবার আগে আমাদের যে অডিট রিপোর্টের এলিমেন্ট বা টাইটেল আছে, অডিট রিপোর্টের এলিমেন্ট বা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে টাইটেল। তো আমরা এমন একটা টাইটেল দেওয়ার চেষ্টা করি যেটা হচ্ছে অন্য যে কোনো রিপোর্ট থেকে আমাদের রিপোর্টটাকে আলাদা করে। এই জন্য আমরা লিখি ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট। আমরা অন্য যে কোনো প্রফেশনের তুলনায় আমরা হাইয়েস্ট লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স মেনটেন করি, সেটা আমরা এখানে বলে দিই। দেন হচ্ছে অ্যাড্রেসিং। অ্যাড্রেসই হচ্ছে যাকে অডিট রিপোর্ট অ্যাড্রেস করা হয়। আর অ্যাড্রেসের ক্ষেত্রে নিয়ম, আর একটা জেনারেল নিয়ম হচ্ছে, যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আমি তাকে অডিট রিপোর্ট ইস্যু করব। সো আমরা জানি অডিটরস আর অ্যাপয়েন্টেড বাই শেয়ার হোল্ডার্স ইন এজিএম। সো যেহেতু এজিএম এ শেয়ার হোল্ডাররা অ্যাপয়েন্টেড হয়, সেই জন্য আমরা অডিট রিপোর্ট ইস্যু করি টু দ্য শেয়ার হোল্ডার্স। সো আমরা কি লিখি? ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার্স অফ এবিসি কোম্পানি লিমিটেড। এখন লেকচারে দেখেন আরেকটা জিনিস বলা হচ্ছে, অর টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস। তার মানে কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো এক্সেপশনাল কেসে আমি চাইলে শেয়ার হোল্ডারের বদলেও বোর্ড অফ ডিরেক্টরসকেও কি করতে পারি? অডিট রিপোর্ট অ্যাড্রেস করতে পারি। খুব স্বাভাবিকভাবে আপনাদের মনে একটা কোশ্চেন আসার কথা, স্যার তাহলে একটা এক্সাম্পল দেন। এর টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে, আপনাদেরকে আমি বলেছি কিন্তু কোম্পানিজ অ্যাক্টের সেকশন 210 থেকে সেকশন 217 খুব ভালো করে পড়তে হবে, এখানে কিন্তু প্রশ্ন আসে। বিশেষ করে 210, এখান থেকে অনেক প্রশ্ন আসছে। তো সেকশন 210-এ বলা আছে, একটা কোম্পানি যখন নিউলি ইনকর্পোরেটেড হয়, প্রথম যখন একটা কোম্পানির জন্ম হয়, বলা হচ্ছে উইদিন 1 মান্থ অফ ইটস ইনকর্পোরেশন, কোম্পানি যারা প্রমোটর, কোম্পানি যারা ডিরেক্টর, তারা কোম্পানির অডিটরকে, ফার্স্ট অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট করবে। ফার্স্ট অডিটর মানে জীবনে প্রথমবার ওই কোম্পানিকে যে অডিট করবে তাকে বলা হবে ফার্স্ট অডিটর। তো সেকশন 210-এ এইটা বলা নাই, বা কোম্পানির অ্যাক্টের কোথাও এটা বলা নাই যে ফার্স্ট অডিট রিপোর্ট শেয়ার হোল্ডারকে অ্যাড্রেস করা যাবে না। তার মানে অডিটর চাইলে ফার্স্ট অডিট রিপোর্ট শেয়ার হোল্ডারকেও অ্যাড্রেস করতে পারে। বাট যেহেতু আমরা এখানে বোর্ড অফ ডিরেক্টরস এর এক্সাম্পল খুঁজছি, সো ফার্স্ট অডিট রিপোর্ট আমি চাইলে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এ ইস্যু করতে পারি, কারণ যেহেতু তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তারপরে তো ফার্স্ট এজিএম হবে। সো এজিএম এ এসে যখন আমাকে শেয়ার হোল্ডাররা অ্যাপয়েন্টমেন্ট দিবে, সেকেন্ড ইয়ার থেকে আমি আবার শেয়ার হোল্ডারদের ইস্যু করবো। বাট ফার্স্ট অডিট রিপোর্ট যে শেয়ার হোল্ডারদের ইস্যু করা যাবে না এমন কোনো কথা কিন্তু বলা নাই। যেহেতু আমরা এক্সাম্পল দিচ্ছি, এই জন্য আমি এক্সাম্পলটা আনলাম। সবার কাছে ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কোনো? এরপরে হচ্ছে ওপিনিয়ন প্যারাগ্রাফ। ওপিনিয়ন প্যারাগ্রাফে 5টা জিনিস কভার করে। কোন এন্টিটির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করা হচ্ছে সেটা বলা হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে অডিট করা হয় সেটার কথা বলা হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্টের টাইটেল গুলোর কথা বলা হয়, তারপরে সামারি অফ। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে, আমার আসলে এটা ঠিক করা উচিত ছিল। এই বছর থেকে আসলে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, 700 চেঞ্জ হয়েছে আরেকটা, যেটা এটা চেঞ্জ হয়েছে ইন টার্মস অফ আইএস 1। আইএস যে 1 আমাদের, সেখানে চেঞ্জ হয়েছে, এই কারণে 700 চেঞ্জ হয়েছে। আগে আমরা বলতাম সামারি অফ সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস, এটা এখন চিরতরে ভুলে যেতে হবে। সিগনিফিকেন্টের জায়গায় এখন করছে হচ্ছে আইএস 1-এ ম্যাটেরিয়াল। সো আবার 700-ও চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা কি বলবো?
সামারি অফ ম্যাটেরিয়াল অ্যাকাউন্টিং পলিসিস, এটা সবাই নোট নেন, কারেকশন করে নেবেন। বোঝা গেল? জি স্যার। জি স্যার। সো এখানে সিগনিফিকেন্ট লিখবেন না কিন্তু, আর যদিও আমি লেকচারে কারেকশনটা আমার করে নেওয়া উচিত ছিল। তারপরে হচ্ছে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন হচ্ছে একটা পার্টিকুলার দিনের, আর বাকিগুলো হচ্ছে একটা পার্টিকুলার ইয়ারের, ফর দ্য ইয়ার দেন ইন্ডেড, সেই জিনিসগুলো আমরা বলি। আর যদি কোনো ফ্র্যাকশন ইয়ার থাকে, তো ফ্র্যাকশন পিরিয়ড থাকে, তো পিরিয়ডের কথা বলি। এই 5টা জিনিস থাকে। এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের ওপিনিয়ন অনুযায়ী এখানে এই যে এ আর বি দুটার যে কোনো একটা আমাকে অডিট রিপোর্টে লিখতে হবে। আইদার আমাকে লিখতে হবে যে ইন আওয়ার ওপিনিয়ন দ্য অ্যাকম্পানিং financial statements present fairly in all material respects in accordance with IFRS. Applicable financial reporting framework আমাদের জন্য হচ্ছে IFRS। অথবা আমি লিখবো in our opinion the accompanying financial statements give a true and fair view in accordance with IFRS. এরপরে হচ্ছে বেসিস ফর ওপিনিয়ন। আমি যখন আনকোয়ালিফাইড ওপিনিয়ন দিব তখন তার নাম থাকবে শুধু বেসিস ফর ওপিনিয়ন। আর আমরা যখন 705 পড়বো, যখন আমি কোয়ালিফাইড, ডিসক্লেমার আর অ্যাডভার্স ওপিনিয়ন দিব, তখন এই হেডিংটা চেঞ্জ হয়ে যাবে। তখন কোয়ালিফাইড এর জন্য হয়ে যাবে বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়ন, বেসিস ফর ডিসক্লেমার অফ ওপিনিয়ন, সরি, বেসিস ফর অ্যাডভার্স ওপিনিয়ন। তো যেহেতু আমরা 700 পড়ছি, আমরা আনকোয়ালিফাইড বা আনমডিফাইড রিপোর্ট নিয়ে কথা বলছি, সো এখানে হবে বেসিস ফর ওপিনিয়ন। এখানে প্রথমে বলা হচ্ছে যে আমরা যে আইএসএ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং অনুযায়ী অডিট করেছি সেটা আমাকে উল্লেখ করতে হবে। অডিটরের রেসপন্সিবিলিটি প্যারাগ্রাফকে রেফার করতে হবে। নতুন যে জিনিসটা এখানে ঢুকেছে সি, আগে অডিটর যে ইন্ডিপেন্ডেন্স মেনটেন করবে, অডিটর যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, এটা ছিল ইমপ্লিসিট। এক্সপ্লিসিটলি কখনো অডিট রিপোর্টে এই জিনিসটা উল্লেখ করা হতো না। এই 2019-20 সালে যে চেঞ্জ হয়েছে সেখানে বলছে যে নো, তুমি যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করো বা কাজ করেছো, এইটা এখন তোমাকে, তুমি যে কোড অফ এথিক্স এর আন্ডারে ইন্ডিপেন্ডেন্স মেনটেন করে কাজ করেছো, সেটা এখন তোমাকে এক্সপ্লিসিটলি অডিট রিপোর্টে উল্লেখ করতে হবে। সো এই সি নাম্বারটা হচ্ছে নতুন সংযোজন। দেন ডি নাম্বারটা, এটা আগে থেকেই ছিল যে অডিটর তার অডিট ওপিনিয়ন দেওয়ার জন্য সে যে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করেছে সেই কথা সে উল্লেখ করবে। তো পায়জামা লাগবে না খালি ফোনটা। সরি। তো এরপরে হচ্ছে কি অডিট ম্যাটার্স। তবে কি অডিট ম্যাটার্স নিয়ে আমি এখানে আলোচনা করব না, আমরা এটা নিয়ে ইন ডিটেল পড়বো। শুধু জাস্ট জিনিসটা মাথায় রাখি, এটা আমরা পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস, বিশেষ করে লিস্টেড কোম্পানির জন্য এটা ইউজ করি। এরপর হচ্ছে আদার ইনফরমেশন। আদার ইনফরমেশন বলতে আমি একটু আগে যেটা বলেছি যে একটা অ্যানুয়াল রিপোর্টের ফার্স্ট হাফে যে ইনফরমেশন গুলো থাকে, যেমন ডিরেক্টরস রিপোর্ট, এমডির মেসেজ, চেয়ারম্যানের মেসেজ, স্টেক হোল্ডার ইনফরমেশন, এই যে বিভিন্ন জিনিসগুলো থাকে, এর মধ্যে অনেক ফিনান্সিয়াল ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স থাকে যেটা সরাসরি ক্রস চেক করা যায় উইথ দ্য অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস। সো ওই জিনিসটা ক্রস চেক করে দেখতে হবে যে দুইটা অ্যাগ্রি করে কিনা। তো এইটুকুই বললাম, কারণ একটু পরে এটা নিয়ে আমরা আরো কথা বলবো। রেসপন্সিবিলিটিস ফর দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এখানে আমরা বলি রেসপন্সিবিলিটিস ফর দ্য ম্যানেজমেন্ট and responsibilities of management and those charged with governance for the financial statements. আমরা দুই পার্টিকেই লায়াবল বা অ্যাকাউন্টেবল করি এই ক্ষেত্রে। এখানে যে চেঞ্জটা এসেছে, মেইন চেঞ্জটা এসেছে দেখেন বি এর বি। আগে গোয়িং কনসার্ন বেসিসে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হবে, এইটা ছিল ইমপ্লিসিট, যে এটা না হলে তো কোম্পানি ব্রেকআপ বেসিসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে। তো এখন এই এক্সপেকটেশন গ্যাপ কমানোর জন্য
যেমন একটু আগে দেখলাম যে কোড অফ এথিক্সটাকে ঢুকানো হয়েছে এইখানে, ম্যানেজমেন্ট এবং দোজ চার্জ উইথ গভর্নেন্স এর রেসপন্সিবিলিটি মধ্যে গোয়িং কনসার্ন ইস্যুটা ঢুকানো হয়েছে, যে কোম্পানি যে গোয়িং কনসার্ন হবে সেই ডিসক্লোজারটা, সেই কথাটা এখন অডিট রিপোর্টে এক্সপ্লিসিটলি উল্লেখ করতে হবে। সো এই মেজর চেঞ্জটা এখানে এসেছে। তারপর হচ্ছে অডিটরস রেসপন্সিবিলিটিস ফর দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস। সো অডিটরস রেসপন্সিবিলিটিস আগে থেকেই ছিল, এইখানে যে জিনিসটা নতুন যোগ হয়েছে দেখেন, আমরা সার্টিফিকেট লেভেলে পড়ে এসেছি যে অডিটের ক্ষেত্রে আমরা হাই লেভেল অফ অ্যাসুরেন্স দিই। এই হাই লেভেল অফ অ্যাসুরেন্সটা অ্যাবসলিউট গ্যারান্টি না। আমরা যেমন এক্সপেকটেশন গ্যাপও পড়েছি, যে এক্সপেকটেশন গ্যাপে অনেক সময় অনেক ইউজার মনে করে যে অডিটর গ্যারান্টি দিচ্ছে, আসলে আমরা গ্যারান্টি দেই না। এই এক্সপেকটেশন গ্যাপটা কমানোর জন্য বলা হচ্ছে যে আমরা রিজনেবল অ্যাসুরেন্স দিচ্ছি, এবং এই রিজনেবল অ্যাসুরেন্স হচ্ছে আমার হাই লেভেল অফ অ্যাসুরেন্স, এবং আমি কোনো কি করছি না, গ্যারান্টি দিচ্ছি না। এই কথাটা এখন অডিট রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে রিজনেবল অ্যাসুরেন্স ইজ এ হাই লেভেল অফ অ্যাসুরেন্স বাট ইজ নট এ গ্যারান্টি। এইটা আগে, এই 2019 সালের আগে কোনো অডিট রিপোর্টে এই জিনিস ছিল না, যেটা এখন আমরা উল্লেখ করি। আদার রিপোর্টিং রেসপন্সিবিলিটিস, যেটার আমরা টাইটেল দেই রিপোর্ট অন আদার লিগাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস। এখানে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে 3-4টা ভাগে ভাগ করেছি। যেমন কিছু রিকোয়ারমেন্ট আছে কোম্পানিজ অ্যাক্ট 1994, একটা রিকোয়ারমেন্ট আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস 1987। এই জিনিসটা এখন আসলে আমাদের বাদ দেওয়া উচিত। বাদ দেওয়া উচিত এই সেন্সে, এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস 1987 এখন বিলুপ্ত হয়ে গেছে, তার বদলে আসছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুল 2020। সো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস 1987-এ একটা কথা বলা ছিল, লিস্টেড কোম্পানিতে বলতে হবে যে দ্য এক্সপেন্ডিচার ওয়াজ ইনকার্ড ফর দ্য পারপাস অফ দ্য কোম্পানিজ বিজনেস। এটা অডিট রিপোর্টে অডিটরকে বলতে হবে। কিন্তু 2020 সালের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুল এসেছে সেখানে এই জিনিসটা নাই। তো আমাদের অডিটরদের আসলে উচিত ওই যে এবিসির পরে যে ডিটা লিখে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এটা আমাদের বাদ দিয়ে দেওয়া। কিন্তু এরকম কোনো কম্বাইন্ড ডিসিশন আইসিএবি থেকে বা সিএ ফার্ম গুলো নেয়ও নাই। এখনো আমরা আগের মতো ওই তোতা পাখির মতো এই জিনিসটা বলে যাচ্ছি, কিন্তু এই জিনিসটা এখন আর না বললেও চলে, যেহেতু ওই রিকোয়ারমেন্টটা এখন আর নাই। তারপরে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, বিশেষ করে আপনারা জানেন যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991-এর সেকশন 39 ভালো করে পড়বেন, পারলে মুখস্থ করে ফেলবেন। সেকশন 39-এ কিছু এক্সট্রা ডিসক্লোজার দেওয়ার কথা বলা আছে ব্যাংক অডিট যারা করবে তাদের অডিট রিপোর্টে, সেই জিনিসটা ওইখানে দেওয়া আছে। আর 2-একটা বিআরপিডি সার্কুলারে বলা আছে। দেন হচ্ছে ইন্স্যুরেন্স রুলস 1958। আমরা আজব একটা দেশ, আগে ছিল ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, সেই অনুযায়ী রুল ছিল 1958। এরপরে আমরা ইন্স্যুরেন্স অ্যাক্ট করেছি 2010, কিন্তু আজও পর্যন্ত আমরা রুল করতে পারি নাই। অ্যাক্ট 2010-এর রুল হচ্ছে 1958। হাউ ফানি ইট ইজ। সো ইন্স্যুরেন্স রুল 1958 অনুযায়ী আপনারা জানেন যে আমাদের দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। সো এই দুইটার জন্য দুইটা রুলের ক্লজকে রেফার করতে হয়, সম্ভবত ফর ম্যানেজমেন্ট এক্সপেন্স, সেই জিনিসটা আমরা রেফার করি। তো আমরা যদি একে একে দেখি, প্রথমে যদি আমরা একটা আনলিস্টেড কোম্পানির কথা চিন্তা করি, আদার দ্যান ব্যাংক অর ইন্স্যুরেন্স কোম্পানি, সে কোনো ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি না, এবং আনলিস্টেড। আনলিস্টেড কোম্পানি মানে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং আনলিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা বলি উই অলসো রিপোর্ট দ্যাট বলে এই যে ABC, এই 3টা জিনিস লিখি। এই যে ABC 3টা জিনিস আমরা উল্লেখ করি রিপোর্টে, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ কোম্পানিজ অ্যাক্ট 1994। কোম্পানিজ অ্যাক্ট 1994 বলছে যে তোমাকে এই জিনিসগুলো দিতে হবে। আর যদি লিস্টেড কোম্পানি হয় আদার দেন ব্যাংক এন্ড ইন্স্যুরেন্স কোম্পানি, আসলে এই 3টা দিলেই হয়ে যাওয়া উচিত।
কিন্তু আমরা যেহেতু আমাদের পুরনো অভ্যাস ছাড়তে পারি না, এই যে রিকোয়ারমেন্টটা, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ সেক রুলস 1987 হুইচ ইজ নো লঙ্গার এক্সিস্টেড। তারপরেও আমরা এটা দিয়ে যাচ্ছি, দ্য এক্সপেন্ডিচার ওয়াজ ইনকার্ড ফর দ্য পারপাস অফ দ্য কোম্পানিজ বিজনেস। উচিত ছিল সেকের তার রুলের মধ্যে এই জিনিসটা রাখা, এটা একটা ভালো একটা জিনিস, কিন্তু সামহাউ দে হ্যাভ মিসড ইট। এখানে ব্যাংকিং বানানটা ভুল আছে। এরপরে যদি আমরা একটা লিস্টেড ব্যাংকিং কোম্পানির কথা চিন্তা করি, আপনারা যেটা করবেন, একটা লিস্টেড ব্যাংকিং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে অডিট রিপোর্টটা দেখে নেবেন, কারণ যে এডিশনাল ডিসক্লোজার গুলো দেই আমরা, সেটা একটা বড় লিস্ট, আমি এখানে আর আনি নাই। এই লিস্ট গুলো অধিকাংশ এসেছে ফর দ্য রিকোয়ারমেন্ট অফ সেকশন 39 অফ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এবং দুইটা বিআরপিডি সার্কুলার। দুইটা বিআরপিডি সার্কুলারের যে দুইটা আসছে, একটা হচ্ছে যে আমাকে 80% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট কভার করতে হবে অডিটের ক্ষেত্রে, আর আমরা কত ম্যান আওয়ার খরচ করেছি অডিট করতে যেয়ে, এই দুইটা ইনফরমেশন উল্লেখ করতে হয়। আর বাকি যেগুলো সব বলা আছে সেকশন 39-এ। একটা লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানির কথা যদি বলি, কোনো জেনারেল বা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার একটা জেনারেল একটা লাইফ ইন্স্যুরেন্সের অডিট রিপোর্ট দেখে নিবেন, সেখানে ওই যে 1958-এর রুল অনুযায়ী দুইটা জিনিস বলা হয়। দেন হচ্ছে নেম অফ দ্য এনগেজমেন্ট পার্টনার, এটাও নতুন আসছে। নতুন আসছে মানে 2019 সালে নতুন আসছে, এখন তো 25। নতুন আসছে বললে কেমন শোনায় আর কি। সো 2019 অনওয়ার্ডস এই জিনিসটা এসেছে যে যে এনগেজমেন্ট পার্টনার তার নাম অডিট রিপোর্টে উল্লেখ করতে হবে, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। বলা আছে যদি সিগনিফিকেন্ট পার্সোনাল সিকিউরিটি থ্রেট থাকে, তাহলে দোজ চার্জ উইথ গভর্নেন্স এর সঙ্গে কমিউনিকেট করে এনগেজমেন্ট পার্টনার তার নাম নাও দিতে পারে। যেহেতু ম্যান্ডেটরি ছিল না, তো শুরু থেকে আমাদের দেশের সিএ ফার্মগুলো এই এনগেজমেন্ট পার্টনারের নাম দিত না। কিন্তু এইটা আবার লক্ষ্য করলো এফআরসি এটা দেখে আইসিএবি প্রেসিডেন্টকে চিঠি লিখলো যে আপনার প্র্যাকটিসিং ফার্মগুলোকে বলেন এনগেজমেন্ট পার্টনারের নাম দিতে হবে। তো ওই প্রেসারে পড়ে এখন সবাই এটা ইউজ করে। এখন যদি কেউ তার পার্সোনাল সিকিউরিটি গ্রাউন্ডে যদি চায় যে আমি আমার নাম দিব না, তাহলে তাকে দুই জায়গা থেকে পারমিশন নিতে হবে। একটা হচ্ছে ওই কোম্পানি দোজ চার্জ উইথ গভর্নেন্স, দেন ফ্রম এফআরসি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, তার কাছ থেকেও নিতে হবে, যেহেতু তারা এনফোর্স করছে, তারা তো এখন একটা রেগুলেটরি অথরিটি অডিটের। তো নর্মালি এখন আমাদের দেশের এনগেজমেন্ট পার্টনাররা তাদের নাম দেয় অডিটেড রিপোর্টে। দেন হচ্ছে অডিটরস সিগনেচার। সো অডিট রিপোর্ট সাইন্ড হতে হবে। বলা হচ্ছে যে অডিটর সিগনেচার ইজ আইদার ইন দ্য নেম অফ দ্য অডিট ফার্ম, দ্য পার্সোনাল নেম অফ দ্য অডিটর অর বোথ। নর্মালি এই 19 সালে এই এনগেজমেন্ট পার্টনারের নাম ঢোকানোর আগে আমরা আমাদের দেশে যেটা প্র্যাকটিস ছিল, আমরা কি করতাম, আমরা সিএ ফার্মের নামে অডিট রিপোর্ট ইস্যু করতাম এবং অডিট রিপোর্ট সিএ ফার্মের নামে সাইন হতো, অ্যাসিউমিং দ্যাট ফার্ম ইজ টেকিং দ্য রেসপন্সিবিলিটি। কারণ যেহেতু পার্টনারদের রেসপন্সিবিলিটি অসীম। এখন যেহেতু এনগেজমেন্ট পার্টনারের নাম যায়, সো এনগেজমেন্ট পার্টনারের নামেই এখন সাইন হয় কারেন্টলি। অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসে আমরা যেটা দিই সেটা হচ্ছে যে জুরিসডিকশনে বা যে টাউনে সিএ ফার্মটা আছে সেটার নাম আমরা দিই। ঢাকা হলে ঢাকা, চিটাগং, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, যেটা যেখানে যে ফার্মের যে টাউনে তার বিজনেস বা অপারেশন আছে সেখানে আমরা এটা দিব। দেন হচ্ছে ডেট, লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অডিট রিপোর্টে আমরা কোন ডেট ইউজ করব। এখানে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত অডিটর সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে অডিট রিপোর্টের ডেট দিতে পারবে না, অডিট রিপোর্ট ইস্যু করতে পারবে না। তো ওই সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্সের মধ্যে এখানে দুইটা জিনিসের উপরে জোর দেওয়া হচ্ছে। একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের সমস্ত পার্ট তাকে কমপ্লিট করে দিতে হবে, ইনক্লুডিং নোটস, ম্যানেজমেন্ট এটা করে দিবে। সেকেন্ডটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে those with the recognized authority have asserted that they have taken the responsibility for those financial statements.
যেমন কোম্পানির ক্ষেত্রে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথেন্টিকেট করে হচ্ছে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস। সো ওই বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ হবে। সো ওই ডেট অথবা ওর পরের কোনো ডেটে অডিটর তার অডিট রিপোর্টের ডেট মেনশন করবে। এই বোর্ড অফ ডিরেক্টরস ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করার আগের কোনো ডেট সে অডিট রিপোর্টে ইউজ করতে পারবে না। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের দেশে নর্মাল প্র্যাকটিস আছে, যেদিন বোর্ড মিটিং হয় সেই দিনের ডেটই আমরা ইস্যু করি, কারণ আপনাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছি সাবসিকুয়েন্ট ইভেন্ট ISA 560, যে যত দূরের ডেট যাব আমার তত রেসপন্সিবিলিটি বাড়বে। এইখানেও আবার এফআরসি নাক গলিয়েছে। এফআরসি বলেছে যে বলা আছে কোম্পানি আইনে যে বোর্ড মিটিং এর পরে সাইন করতে হবে। পরে মানে কত ঘন্টা পরে বা কতদিন পরে এটা বলা নেই। এখন তাদের কথা হচ্ছে যে মিনিমাম 2-4 দিনের গ্যাপ দিয়ে আপনাদের উচিত হচ্ছে অডিট রিপোর্ট ডেট দেওয়া। তো আমরা এখন দুই প্র্যাকটিসই করি। বোর্ড যেদিন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করেছে সেই ডেটও আমরা দেই, অথবা ওর পরের কোনো ডেট নেই। বাট এটা মাথায় রাখতে হবে আমি ওই ডেট ইউজ করব যে ডেটে আমি ডিবিসি নিব, তার মানে বোঝা যাচ্ছে কি বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত ডিবিসিও নেওয়া যাবে না, অডিট রিপোর্টের ডেটও দেওয়া যাবে না। এর জন্য লাস্ট সেন্টেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। So the date of auditor's report should not be before the date of approval of the financial statements by the board or competent authority. এটা হচ্ছে মূল কথা। So this is all about ISA 700. কোনো কোশ্চেন থাকলে বলেন। আমরা বুঝতে পেরেছি নাকি কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এবার আমরা যাব হচ্ছে 701, কি অডিট ম্যাটার্স। শুরুতে আমরা কি অডিট ম্যাটার্স এর একটা ডেফিনেশন দেখি। Those matters that in the auditor's professional judgment are of most significance in the audit of the financial statements of the current period. মানে কারেন্ট পিরিয়ডের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে যে ম্যাটারটা অডিটরের প্রফেশনাল জাজমেন্ট অনুযায়ী মোস্ট সিগনিফিকেন্ট, সেটাই আসলে কি অডিট ম্যাটার হিসেবে আমাকে উল্লেখ করতে হবে। নর্মালি আমরা ওই যে 260 265 পড়ে আসলাম, যদিও আমাদের দেশে প্র্যাকটিসটা কম, খুব কম ফার্মই 260 বা 265 ইস্যু করে। নর্মালি বলা হচ্ছে ওই যে 260 যেটা কমিউনিকেটেড উইথ দোজ ম্যাটার্স কমিউনিকেটেড উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স, ওই লিস্টটা নিয়ে আমি বসবো। বসে ওইখান থেকে যে জিনিসগুলো আমার কাছে মোস্ট সিগনিফিকেন্স মনে হবে সেই জিনিসগুলা দিয়ে আমি কি অডিট ম্যাটার্স এর পয়েন্ট তৈরি করব। সো কোশ্চেন আসতে পারে স্যার কি অডিট ম্যাটার্স তো একসময় ছিল না, এখন এটা প্রয়োজন আসলো কেন? এক কথায় অ্যান্সার হচ্ছে টু রিডিউস দ্য এক্সপেকটেশন গ্যাপ। তো এখানে তিনটা পারপাজের কথা আমরা বলার চেষ্টা করছি। এনহ্যান্স দ্য কমিউনিকেটিভ ভ্যালু অফ দ্য অডিটরস রিপোর্ট। এই কি অডিট ম্যাটার্সটা অডিটরস রিপোর্টের কমিউনিকেটিভ ভ্যালু বাড়িয়েছে। প্রোভাইড এডিশনাল ইনফরমেশন টু দ্য ইন্টেন্ডেড ইউজার্স। আমরা ইন্টেন্ডেড ইউজার্সকে এডিশনাল ইনফরমেশন দিতে পারছি। আগে অডিট রিপোর্ট ছিল ম্যাক্সিমাম 2 থেকে 4 পেজ, এখন এই কি অডিট ম্যাটার্স এর জন্য লিস্টেড কোম্পানির অডিট রিপোর্ট হয়ে গেছে 10 থেকে 15 পেজ। লাস্ট টাইম হচ্ছে অ্যাসিস্ট ইউজার্স ইন আন্ডারস্ট্যান্ডিং সিগনিফিকেন্ট অডিট ম্যাটার্স এন্ড দ্য জাজমেন্ট ইনভলভ। সো আমরা ইউজারকে অ্যাসিস্ট করছি যে আমি অডিট করতে যে কোন বিষয় কোন ম্যাটার গুলো আমার কাছে বা কোন ইস্যুগুলো আমার কাছে সিগনিফিকেন্ট ছিল এবং কোন ক্ষেত্রে আমি সিগনিফিকেন্ট জাজমেন্ট ইউজ করেছি সেটা তার কাছে ডিসক্লোজ করা। বাট মাথায় রাখতে হবে দ্য ইনক্লুশন অফ এ ক্যাম সেকশন ডাজ নট কনস্টিটিউট এ মডিফিকেশন অফ দ্য অডিটরস রিপোর্ট and cannot be used
as a substitute for a modified opinion. এই যে কি অডিট ম্যাটার্সটা আমরা অডিট রিপোর্টে দিচ্ছি, বিশেষ করে ফর লিস্টেড কোম্পানিজ, এই কি অডিট ম্যাটার দেখে এটা মনে করা যাবে না যে এই বিষয়গুলোর জন্য আমরা অডিট রিপোর্টকে মডিফাই করেছি। নো, আমরা এডিশনাল ইনফরমেশন দিয়েছি ইউজারকে। এমনকি এটা মডিফাইড ওপিনিয়নের সাবস্টিটিউট, বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে না। ইন এডিশন, the CAM section cannot be used as a substitute for disclosures that should have been made. আপনারা যদি ক্যাম দেখে থাকেন দেখবেন যে ওইখানে আমরা কি করি, ফিনান্সিয়াল স্টেটমেন্টের নোটসের বা ফিনান্সিয়াল স্টেটমেন্টের বিভিন্ন ফিগার নিয়ে অনেক কথা বলি। এখন অডিট রিপোর্টে আমি নোটসের অনেক কিছু বলে ফেললাম বলে নোটসে আর ওই জিনিসগুলো ম্যানেজমেন্টরা বলবে না, সেটা হবে না। ক্যামকে কোনোভাবেই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোনো ডিসক্লোজারের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে না। আমরা বুঝতে পারলাম কিনা? এই পর্যন্ত কি বুঝতে পেরেছি নাকি পারি নাই? স্যার বাচ্চা দেন বলা হচ্ছে 3টা স্টেপের মাধ্যমে আমরা ক্যামের ম্যাটার গুলোকে সিলেক্ট করব। স্টেপ 1 বলতেছে ওই যে 260 অনুযায়ী আমরা যে সমস্ত বিষয়গুলো দোজ চার্জ উইথ গভর্নেন্স এর কাছে কমিউনিকেট করেছি ওই তালিকা নিয়ে বসবো। স্টেপ 2 হচ্ছে ওই তালিকা থেকে যে জিনিসগুলো আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হবে, সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হবে, সেই জিনিসগুলো আমরা আলাদা করব। দেন ওই জিনিসগুলো নিয়ে স্টেপ 3-তে আমরা একদম ফাইনাল করে ফেলবো কোন জিনিসগুলো আমাদের কাছে মোস্ট সিগনিফিকেন্স এবং এই জিনিসগুলো আমরা কি অডিট ম্যাটার্সে উল্লেখ করব। এখন বলতেছে স্টেপ 3-তে এসে আমি এই যে কি অডিট ম্যাটার্স হিসেবে যে কনসিডার করব সেটা এই জাতীয় জিনিসগুলো মাথায় রেখে করতে হবে। কি জিনিস? ম্যাটার্স হুইচ রেজাল্টেড ইন সিগনিফিক্যান্ট ইন্টারাকশন উইথ দোজ চার্জড উইথ গভর্নেন্স, যে জিনিসটা দোজ চার্জড উইথ গভর্নেন্সের সঙ্গে বেশি কানেক্টেড। ইম্পর্টেন্স অফ দ্য ম্যাটার্স টু দ্য ইন্টেন্ডেড ইউজার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ হোল, যে জিনিসটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ইউজারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। The nature, complexity, subjectivity of selection of accounting policies. অ্যাকাউন্টিং যে সমস্ত অ্যাকাউন্টিং পলিসি সিলেকশনের ক্ষেত্রে কমপ্লেক্সিটি আছে বা সাবজেক্টিভিটি আছে সেইগুলোকে আমি কি অডিট ম্যাটার্স এর জন্য বিবেচনা করব। দ্য নেচার এন্ড ম্যাটেরিয়ালিটি অফ মিস স্টেটমেন্ট, সে কারেক্টেড হোক আর আনকারেক্টেড হোক। নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ অডিট এফোর্টস নিডেড টু অ্যাড্রেস দ্য ম্যাটার, যে ম্যাটারটা অ্যাড্রেস করতে যে আমাকে হিউজ অডিট এফোর্ট দিতে হয়েছে কিন্তু আমি কোয়ালিফাই করতেছি না, আমি নিজেকে শেষ পর্যন্ত স্যাটিসফাই করেছি, সো যেটাতে আমাকে হিউজ এফোর্ট দিতে হয়েছে সেটাকেও আমি কি অডিট ম্যাটার হিসেবে কনসিডার করতে পারি। whether there are issues in applying audit procedures, যেখানে বিভিন্ন ধরনের আমাকে অডিট প্রসিডিউর অ্যাপ্লাই করে নিজেকে সন্তুষ্ট হতে হয়েছে। এক্সটেন্ট অফ রিলেটেড কন্ট্রোল ডেফিসিয়েন্সিস, বিভিন্ন যে কন্ট্রোল ডেফিসিয়েন্সি পেয়েছি সেখান থেকে কোনোটা কি অডিট ম্যাটার্সে যাওয়ার মতো কিনা। whether the matter affected more than one area of the financial statements, সো ফিনান্সিয়াল স্টেটমেন্টের একাধিক এরিয়াকে সে কাভার করে কিনা কোনো ম্যাটার, সেইগুলো আমরা কি অডিট ম্যাটার্স হিসেবে নিব। তো এরপরে আমরা কি অডিট ম্যাটার্স প্যারাগ্রাফটা লিখবো। সো লিখতে গিয়ে বলা হচ্ছে যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশনে কি থাকতে হবে? দ্য ম্যাটার্স ডিসক্রাইবড আর দ্য ম্যাটার অফ মোস্ট সিগনিফিকেন্স, আমাকে বলতে হবে যে আমি এখানে যে ম্যাটারগুলো নিয়ে কথা বলতেছি সেটা মোস্ট সিগনিফিকেন্স। and the auditor does not provide a separate opinion on these matters, এবং অডিটর এটার উপরে আলাদা কোনো ওপিনিয়ন দিচ্ছে না, এই জিনিসটা প্রথমে ইন্ট্রোডাকশনে ইউজারদেরকে বলে দিতে হবে। দেন যে ইন্ডিভিজুয়াল ক্যাম আইটেম নিয়ে আমি কথা বলবো সেইগুলা নিয়ে দুইটা জিনিস আমাকে বলতে হবে। কি জিনিস? why the matter was considered to be one of the most significant in the audit, আমি কেন এটাকে
মোস্ট সিগনিফিকেন্ট মনে করেছি। শুধু এটুকু বলে ছেড়ে দিলে হবে না, তখন তো ইউজারের মনে প্রশ্ন আসবে যে ভাই সিগনিফিকেন্ট মনে করছেন, তা কোয়ালিফাই করেন নাই কেন, কোয়ালিফাই না করে এখানে আনছেন কেন। তখন আমাকে এটাও বলতে হবে হাউ দ্য ম্যাটার ওয়াজ অ্যাড্রেসড ইন দ্য অডিট। তো এটা মোস্ট সিগনিফিকেন্ট কেন সেটা যেমন বলবো, এবং কিভাবে অ্যাজ অ্যান অডিটর আমি এটাকে অ্যাড্রেস করেছি, মানে হচ্ছে কিভাবে অ্যাজ অ্যান অডিটর আমি নিজেকে স্যাটিসফাই করেছি, সেটাও আমাকে উল্লেখ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের বিভিন্ন ডিসক্লোজার, বিভিন্ন নোটকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। তো এখানে দুই একটা কি অডিট ম্যাটার্স এর এক্সাম্পল আমি দিয়েছি। আপনারা যেটা করবেন, আপনাদের যেটা করা উচিত, আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ মনে করেন ব্যাংক, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, টেলিকমিউনিকেশন কোম্পানি, এই জাতীয় কয়েকটা 5, 7, 8টা ক্যাটাগরিতে ভাগ করে কোম্পানিগুলোকে আপনারা বিভিন্ন ধরনের অনেকদিন থেকে আমাদের দেশের সিএ ফার্ম গুলো কি অডিট ম্যাটার্স দিয়ে যাচ্ছে তাদের অডিট রিপোর্টে। সো দেখবেন যে মোরলেস একই জাতীয় জিনিস প্রতি বছর দেয়। তো আপনারা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য কোন কোনগুলো কি অডিট ম্যাটার্স হতে পারে এইগুলো তালিকা করে একটু মেমোরাইজ বা মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন। হুট করে একটা কোশ্চেন দিতে পারে যে আমাদের দেশের অডিটররা বর্তমানে ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে কোন কোন ইস্যুগুলোকে মেইনলি তারা কি অডিট ম্যাটার হিসেবে উল্লেখ করে, তখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। বা ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে কোন কোন ইস্যুগুলোকে কি অডিট ম্যাটার হিসেবে উল্লেখ করে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা এরকম কয়েকটা ইন্ডাস্ট্রি ভাগ করে কিছু মেজর পয়েন্ট মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমরা একটা রেয়ার সিচুয়েশনের কথা বলবো। বলতেছে ইন ভেরি লিমিটেড সার্কামস্টেন্সেস ইট মে বি দ্য কেস দ্যাট ক্যাম্পস এক্সিস্ট বাট ক্যান নট অর শুড নট বি ডিসক্লোজড, যদিও এটা আমাদের দেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। বলতেছে যে দেশের রেগুলেটরি অথরিটি, যেমন আমাদের দেশে রেগুলেটর আছে এফআরসি, বিসেক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, এরা যদি মনে করে যে আমাদের দেশের ইউজাররা এখনো রেডি না, সো ক্যাম যদি অডিটররা অডিট রিপোর্টে দেয়, অডিট রিপোর্ট যদি 3-4 পেজ থেকে হঠাৎ করে 10-15 পেজ হয়ে যায়, তাহলে ইউজাররা পাজেলড হয়ে যাবে। তাহলে ভাই ক্যামটা আমরা আরো কয়েক বছর পরে অডিট রিপোর্টে আনবো। সো রেগুলেটরি অথরিটি বলছে ক্যাম অডিট রিপোর্টে দেওয়া, মনে করেন বিসেক এর সার্কুলার আছে বা এফআরসি সার্কুলার আছে, তাহলে ক্যাম থাকলেও আমি অডিট রিপোর্টে দিতে পারবো না, যদিও আমাদের দেশে এই জাতীয় কোনো বার নাই। সো আমাদের দেশে ক্যাম থাকলে দিতে হবে। এরপরে বলতেছে আরো রেয়ার কেসে হতে পারে যে কোনো কোম্পানিতে অডিট করতে যে আমি কোনো ক্যাম খুঁজে পাই নাই, হতে পারে, রেয়ার কেস, নর্মালি থাকার কথা। অথবা আমি অডিট রিপোর্ট মডিফাই করছি, হয়তো কোয়ালিফাইড, অ্যাডভার্স বা ডিসক্লেমার ওপিনিয়ন দিয়েছি, সেখানে আমি কিছু ইস্যু নিয়ে কথা বলছি, ওই ইস্যুগুলো বাদ দিলে ক্যাম সেকশনে বলার মতো আলাদা করে কিছু আর নাই, থাকে না। তখন আসলে আমি অ্যাজ অ্যান অডিটর কি করব, আমি কি ক্যাম সেকশন দিব অডিট রিপোর্টে নাকি দিব না। 701 এর প্যারাগ্রাফ 58 বলা আছে যে ক্যাম থাকুক আর না থাকুক, অবশ্যই আপনাকে ক্যাম সেকশনটা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে অডিট রিপোর্টে উল্লেখ করতেই হবে। তো আপনি কিভাবে উল্লেখ করতে পারেন, ওইখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে। এরকম বলতেছে এক্সেপ্ট ফর দ্য ম্যাটার্স ডিসক্রাইবড ইন বেসিস ফর কোয়ালিফাইড অর অ্যাডভার্স ওপিনিয়ন সেকশন, মানে আমি কোয়ালিফাইড বা অ্যাডভার্স ওপিনিয়ন সেকশনে যে ম্যাটার গুলো উল্লেখ করছি, অথবা ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন সেকশন, অথবা গোয়িং কনসার্ন ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন সেকশনে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি, উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট there are no other key audit matters to communicate in our report. আমাদের রিপোর্টে আর অন্য কোনো ম্যাটার নাই বা অন্য কোনো ইস্যু নাই যেটা আমরা ক্যামে দিতে পারি, এই কথা বললেও বলতে হবে, কিন্তু ক্যামটাকে আমি বাদ দিতে পারবো না। উই ক্যান নট এক্সক্লুড ক্যাম সেকশন ফ্রম লিস্টেড কোম্পানিজ অডিট রিপোর্ট। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। টায়ার্ড হয়ে গেছেন নাকি? কথা বলতেছে আমি, মনে হচ্ছে যে ওই টায়ার্ড হয়ে গেছে, এমন ভাবে বললো দীর্ঘশ্বাস ছেড়ে। শুনতেছি স্যার।
ওর নাম কি তন্ময় নাকি? স্যার আপনি এমন ভাবে বললেন মনে হচ্ছে যে আপনি পড়াইতে পড়াইতে টায়ার্ড হয়ে গেছে। আপনি শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেলেন। তাহলে না আমার কি স্যার অবস্থা? থিওরিটিক্যাল ক্লাস নেওয়া খুব কষ্টের, এত বক বক করতে হয় যে টায়ার্ড হয়ে যেতে হয়। তাহলে 700 শেষ, 701ও শেষ। বাট আমরা কি করব, 701 এর মূল আইএসএ থেকে ইলাস্ট্রেশন দেখে নিব। আমাদের যে এফআরসি ইস্যুকৃত আইএফআরএস থেকে দেখে নিন। আপনার বইয়ে তো ওই যে আব্দুর রব বলল, বইয়ে তো আবার উল্টাপাল্টা অনেক জিনিস আছে। এখন আমরা চলে যাব স্যার এটা আইএস। কি এফআরসি এর ওয়েবসাইটেও পাওয়া যাবে স্যার, যে তারা যে এটা হ্যাঁ, এফআরসির issue ওয়েবসাইটে করছে? আছে, হ্যাঁ আছে আছে। আইএসএ 705 মডিফাইড অডিটরস রিপোর্ট। আইএসএ 705 বলেছে আমরা 3 ধরনের মডিফাইড ওপিনিয়ন দিতে পারি। একটা হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন, একটা হচ্ছে অ্যাডভার্স ওপিনিয়ন, আর একটা হচ্ছে ডিসক্লেমার অফ ওপিনিয়ন। এই মডিফাইড ওপিনিয়নের ক্ষেত্রে দুইটা জিনিসের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে একটা ইস্যু ম্যাটেরিয়াল হবে বাট নট পারভাসিভ। পারভাসিভ কি জিনিস আমি একটু পরে আসতেছি। যদি শুধু ম্যাটেরিয়াল হয় কিন্তু পারভাসিভ না হয়, সেই ক্ষেত্রে হবে হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন। সেখানে আমরা একটা ক্লজ ইউজ করি, এক্সেপ্ট ফর। এই ক্লজটা ইউজ করে আমরা অডিট রিপোর্ট ইস্যু করি, ওপিনিয়ন প্যারাগ্রাফ। আর যদি বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ হয়, তাহলে আইদার অ্যাডভার্স অর ডিসক্লেমার ওপিনিয়ন আমরা দিই। একটু পরে আমরা বুঝবো বা জানতে পারবো কোন ক্ষেত্রে আমরা অ্যাডভার্স দিব আর কোন ক্ষেত্রে আমরা ডিসক্লেমার। ম্যাটেরিয়ালিটি নিয়ে তো আমরা অনেক কিছুই জানি, ম্যাটেরিয়াল ব্যাপারটা আমরা জানি, কিন্তু অনেকের কাছে হয়তো পারভাসিভ ওয়ার্ডটা পরিচিত না। তাহলে পারভাসিভ কি জিনিস? আইএসএ 705 পারভাসিভকে ডিফাইন করেছে, কি বলেছে? সামথিং দ্যাট এফেক্টস দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ এ হোল। এমন একটা জিনিস যা পুরো ফিনান্সিয়াল স্টেটমেন্টকে এফেক্ট করে। অর এ সাবস্টেন্সিয়াল পার্ট অফ দেম, অর্থাৎ 50-70% কে এফেক্ট করে। And which is fundamental to the user's understanding of the financial statements. এবং যেটা ইউজারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝার ক্ষেত্রে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে খুবই জরুরি। এই অবস্থা যখন হবে তখন আমরা বলবো বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ। তাহলে কি হলে, যদি কোনো একটা কিছু ইস্যু পুরো ফিনান্সিয়াল স্টেটমেন্টকে এফেক্ট করে, অথবা এর সাবস্টেন্সিয়াল পার্টকে এফেক্ট করে, এবং এটা যদি ইউজারের ফিনান্সিয়াল স্টেটমেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল মৌলিক জিনিস হয়, তখন ইস্যুটা আমার জন্য হয়ে যাবে বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভাসিভ। এবং তখন আমি ইস্যু করব হচ্ছে কি ওপিনিয়ন? তখন আমি ইস্যু করব হচ্ছে আইদার অ্যাডভার্স অর ডিসক্লেমার। এখন আসি মডিফাইড ওপিনিয়ন আমরা কখন ইস্যু করি বা কি কারণে ইস্যু করি। নর্মালি দুইটা কারণে আমরা মডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করি। একটা হচ্ছে স্কোপ লিমিটেশন, আর একটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট উইথ ম্যানেজমেন্ট। এই দুইটা কারণে আমরা মডিফাইড ওপিনিয়ন দিই। তাহলে আমরা একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে স্কোপ লিমিটেশন। স্কোপ লিমিটেশন মানে হচ্ছে আমাকে কাজে বাধা দিল, কাজ করতে বাধা দিল। এই স্কোপ লিমিটেশন আবার দুই ধরনের। লিমিটেশন ইম্পোজড বাই সিচুয়েশন অর সার্কমস্টেন্সেস, আর একটা হচ্ছে লিমিটেশন ইম্পোজড বাই এন্টিটি অর ম্যানেজমেন্ট। সো লিমিটেশন ইম্পোজড বাই এন্টিটি অর ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আমাকে কোনো একটা জিনিসে কাজ করতে বাধা দিল। নর্মালি আমি এখানে একটা কমন উদাহরণ দিই সব সময়, সেটা হচ্ছে মনে করেন একটা মার্চেন্ডাইজিং কোম্পানি। মার্চেন্ডাইজিং কোম্পানির তো ইনভেন্টরি থাকে, তার ফিনান্সিয়াল স্টেটমেন্টের অ্যাসেটের 70-80%। তো মার্চেন্ডাইজিং কোম্পানিতে আপনি অডিট করতে গেছেন, বললো যে ইনভেন্টরি রিলেটেড যত ইনফরমেশন চান, যত ডকুমেন্ট চান, সব আপনাকে দিব,
কিন্তু আমার ওয়্যার হাউসের মধ্যে ঢুকে আপনাকে ইনভেন্টরি স্টক টেকিং বা ইনভেন্টরি কাউন্টিং করতে দিব না। তাহলে সে আমাকে যতই পেপারস ডকুমেন্ট দিক না কেন, ওই পরিমাণ পেপারস ডকুমেন্টে যে পরিমাণ ইনভেন্টরির কথা বলা আছে ফিজিক্যালি আছে কি নাই, সেটা যদি আমি ফিজিক্যালি না দেখি, কাউন্ট না করি, আমি কি এটা আমার পক্ষে কি কনফার্ম করা সম্ভব? না স্যার, না স্যার, সম্ভব না। সম্ভব না। সম্ভব না। তো এই যে আমাকে বাধা দিল একটা জিনিস দেখতে, এইটা হচ্ছে স্কোপ লিমিটেশন ইম্পোজড বাই ম্যানেজমেন্ট অর এন্টিটি। আরেকটা বলা হচ্ছে যে স্কোপ লিমিটেশন ইম্পোজড বাই সিচুয়েশন অর সার্কামস্টেন্সেস। এইটা হচ্ছে এখানে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের কোম্পানিজ অ্যাক্টের সেকশন 210-এ বলা আছে এমন কাউকে অডিটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না যে অডিটর হওয়ার ইচ্ছাই প্রকাশ করে না। এই জন্য লিস্টেড কোম্পানিতে যখন একজন অডিটরের 3 বছর হয়ে যায়, সব সিএ ফার্মগুলো খবর রাখে, তখন তারা অডিটর হওয়ার জন্য চিঠি দেয়, যেটাকে আমরা বলি ইউআই, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। তো মনে করেন একটা কোম্পানিতে 5টা ফার্ম এভাবে ইউআই সাবমিট করেছে। এখন কোন ফার্ম পাবে এটা তো কেউ জানে না। কোনো একটা রেয়ার কারণে, রেয়ার সার্কামস্টেন্সেস, মনে করেন সুপার অ্যাবনর্মাল রিজনে অ্যাপয়েন্টমেন্টটা দিতে দিতে অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ। মনে করেন তার ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর, জানুয়ারির 10 তারিখে যে অ্যাপয়েন্টমেন্ট দিছে এক্স ফার্মকে, তো এক্স ফার্ম কি 31শে ডিসেম্বর মানে জানতো যে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে? এরকম কোনো প্রমাণ তার কাছে আছে? কি আমার কথা না বোঝা স্যার। যায় না? নাই স্যার। তার কাছে তো না, নাই। তাহলে আমরা যে ইয়ার এন্ডিং এ যে কাজগুলা করি, যেমন ক্যাশ কাউন্টিং করি, ফিক্সড অ্যাসেটের ফিজিক্যাল ভেরিফিকেশন করি, ইনভেন্টরির স্টক টেকিং করি, এই কাজটা কি ওই এক্স ফার্ম করতে পারছে ওই কোম্পানির ক্ষেত্রে? না স্যার, সম্ভব না হয় নাই। পারে নাই। এইটা হচ্ছে লিমিটেশন ইম্পোজ বাই সিচুয়েশন আর সার্কামস্টেন্সেস। আর একটা হতে পারে সিচুয়েশন আর সার্কামস্টেন্সেস, সেটা হচ্ছে মনে করেন আগুন লেগে 2 মাসের ডকুমেন্ট পুড়ে গেল, অথবা ফ্লাড সাইক্লোনে বা বন্যায় 2 মাসের ডকুমেন্ট ভাসিয়ে নিয়ে গেল, তখন এটা ট্রিট করতে হবে স্কোপ লিমিটেশন হিসেবে। স্কোপ লিমিটেশন বোঝা গেল 2 ধরনের। জি স্যার, এখন বুঝা হচ্ছে গেল। এই স্কোপ লিমিটেশন যদি ম্যাটেরিয়াল হয়, ম্যাটেরিয়াল বাট নট পারভাসিভ, পারভাসিভ না, শুধু ম্যাটেরিয়াল। আমরা একটু আগে বলেছি ম্যাটেরিয়াল হবে কিন্তু পারভাসিভ হবে না, তখন আমরা কি ওপিনিয়ন দিব? কোয়ালিফাইড ওপিনিয়ন দিব। সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো এক্সেপ্ট ফর। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমাকে স্কোপ লিমিটেশনের কারণে আমার কি হয়, আমি কাজ করতে পারছি নাকি পারি নাই? পারিনি স্যার, কাজ আমি করতে। কাজ করতে পারি নাই। স্কোপ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ দুইটা, তা নাহলে ডিসক্লেমার আর অ্যাডভার্স কিন্তু মিক্স করে ফেলবেন আপনারা। আমি স্কোপ লিমিটেশনের কারণে কাজ করতে পারি নাই। কাজ করতে পারি নাই তার মানে কি? আমি অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে পারছি নাকি পারি নাই? পারিনি স্যার। পারি নাই, এটা মাথায় রাখতে হবে। তার মানে আমি স্কোপ লিমিটেশন মানে হচ্ছে আমি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে পারি না, এবং এটা যদি ম্যাটেরিয়াল হয় বাট নট পারভাসিভ তাহলে কোয়ালিফাইড। আর যদি বোথ ম্যাটেরিয়াল এন্ড পারভাসিভ হয়, মনে করেন ওই যে একটু আগে আমি যে উদাহরণটা দিলাম, মার্চেন্ডাইজিং কোম্পানি, আমি দেখলাম তার অ্যাসেটের 80% হচ্ছে ইনভেন্টরি, ম্যানেজার আমাকে ওয়্যার হাউসে ঢুকে ইনভেন্টরি দেখতে বা কাউন্ট করতে দেয় নাই, তাহলে এটা সাবস্টেন্সিয়াল পার্ট না? জি স্যার। Financial জি স্যার। statement-এ? সাবস্টেনশিয়াল পার্ট। তো সাবস্টেন্সিয়াল পার্ট হইলে তাহলে বোথ ম্যাটেরিয়াল এন্ড পারভাসিভ হয়ে গেল না? জি স্যার। জি স্যার। তো পারভাসিভ যখন হলো, স্কোপ লিমিটেশন, আমার কাছে কি তথ্য প্রমাণ আছে নাকি নাই? নাই। আমার কাছে তথ্য প্রমাণ নাই, এই জন্য আমি দিব হচ্ছে ডিসক্লেমার অফ ওপিনিয়ন। ডিসক্লেমার অফ ওপিনিয়নে আমি হাত উঁচু করে বলবো, উই ডু নট প্রোভাইড এনি ওপিনিয়ন অন দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই জন্য আমাকে ওই শুরুর ওপিনিয়ন প্যারাগ্রাফে যে আমরা যে বলছি যে উই হ্যাভ অডিটেড দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এবিসি কোম্পানি লিমিটেড, এই কথাও লেখা যাবে না। আমাকে লিখতে হবে উই ওয়ার এনগেজ টু অডিট, মানে আমাকে অডিট করার জন্য এনগেজ করা হয়েছিল, কিন্তু আমি অডিট করতে ঠিক মতো
পারি নাই, যেহেতু ঠিক মতো অডিট করতে পারি নাই, এই জন্য আমি বলতেছি ভাই আমি ওপিনিয়ন দিতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে স্কোপ লিমিটেশন যদি বোথ ম্যাটেরিয়াল এন্ড পারপাসিভ হয়। আপনি 80% সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না, তা আপনি আন্দাজে ওপিনিয়ন দিলে সেটা ভুল হয়ে যেতে পারে না? জি স্যার। পারে। সো তাহলে আমার সবচেয়ে সেফ জোনে থাকতে গেলে আমাকে কি করতে হবে? আমি কোনো ওপিনিয়নই ওপিনিয়ন দিব দিব না, না। যেটা হচ্ছে আমার ডিসক্লেমার ওপিনিয়ন। আচ্ছা, এরপরে আরেকটা কারণে আমরা অডিট রিপোর্ট মডিফাই করি, সেটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট উইথ ম্যানেজমেন্ট। দেখেন, স্কোপ লিমিটেশন আর ডিসএগ্রিমেন্ট উইথ ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। স্কোপ লিমিটেশন আমাকে কাজও করতে দেয় নাই, সুতরাং আমার কাছে তথ্য প্রমাণও নাই। আর ডিসএগ্রিমেন্ট, আপনি একজনের সঙ্গে ডিসএগ্রি কখন করেন? মনে যখন করেন আমার কাছে এভিডেন্স থাকে। এভিডেন্স থাকবে। মনে করেন আপনি জানেন, সে ছোটবেলা থেকে জেনে আসছেন, সাধারণ জ্ঞানে পড়ে পড়ে আসছেন বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এখন যদি কেউ আপনাকে বলে বাংলাদেশের রাজধানী হচ্ছে খুলনা বা রাজশাহী, এটা আপনি জীবনেও মানবেন? না না। স্যার। তার সাথে আপনি ডিসএগ্রি করবেন না? জি স্যার। তাহলে ডিসএগ্রি কেন করব? আমার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে। আছে। So, এইটাই কিন্তু স্কোপ লিমিটেশনের সাথে ডিসএগ্রিমেন্ট উইথ ম্যানেজমেন্টের পার্থক্য, এটা মাথায় রাখবেন। এই যে ডিসএগ্রিমেন্ট, মোটা দাগে তিনটা কারণে আমাদের ডিসএগ্রিমেন্ট হয়। একটা হচ্ছে সিলেকশন অফ অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং পলিসি সিলেকশন ভুল হইতে পারে, অথবা পলিসি সিলেকশন ঠিক থাকলেও অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে ভুল হতে পারে, মানে অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং পলিসি। আর একটা হচ্ছে এডিকুয়েসি অফ ডিসক্লোজার, ঠিক মতো ডিসক্লোজার দিল না, একেবারে ডিসক্লোজার দিল না, অথবা এমন দায় সারা ডিসক্লোজার দিল এটা পড়ে কিছু উদ্ধার করা যায় না, অ্যাম্বিগিয়াস। তো ম্যানেজমেন্টের সঙ্গে যদি আমার ডিসএগ্রিমেন্ট হয় এবং এই ডিসএগ্রিমেন্ট যদি ম্যাটেরিয়াল হয় বাট নট পারভাসিভ, তাহলে আমি দিব হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন। ওই যে এক্সেপ্ট ফর দিয়ে মাথায় রাখবেন, কোয়ালিফাইড ওপিনিয়ন হচ্ছে পটেটো, গোল আলু। ও স্কোপ লিমিটেশনও আছে, ও ডিসএগ্রিমেন্টও আছে, মনে থাকবে? জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে যদি ডিসএগ্রিমেন্টটা বোথ ম্যাটেরিয়াল এন্ড পারভাসিভ হয়। বোথ ম্যাটেরিয়াল এন্ড পারভাসিভ বলতে আমরা কি বুঝাইছি পারভাসিভে? যে financial statement as a whole or substantial part of it, and which is fundamental to the understanding of the user of financial statement, এইরকম অবস্থা যদি হয়, আর আমার কাছে কি আছে? তথ্য প্রমাণ আছে নাকি নাই? আছে স্যার। তথ্য প্রমাণ আছে বলেই তো ডিসএগ্রি করছি, তাই না? জি স্যার। জি স্যার। তখন আপনি বলিষ্ঠ কণ্ঠে দিবেন হচ্ছে অ্যাডভার্স ওপিনিয়ন। কারণ আমি অ্যাডভার্স ওপিনিয়নে কি বলি? আমি বলে দিব দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস ডু নট প্রোভাইড ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ওই কোম্পানি ওখানেই শেষ। তাহলে কখন ডিসক্লেমার হবে আর কখন অ্যাডভার্স হবে এখন মনে থাকবে? জি স্যার। ভুল হবে না তো? না স্যার। আবার পড়বেন, আমার লেকচারটা আবার পড়বেন। আচ্ছা, ঠিক আমরা আছে স্যার। এতক্ষণ যে কথা বললাম সেটা এখানে সামারি আকারে দেওয়া আছে। যে ডিসএগ্রিমেন্ট হইলে ম্যাটেরিয়াল এবং পারভাসিভ না হইলে হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন, আর ম্যাটেরিয়াল এন্ড পারভাসিভ হলে অ্যাডভার্স। and inability to obtain sufficient appropriate audit evidence মানে হচ্ছে limitation of scope. So এটা ম্যাটেরিয়াল বাট নট পারভাসিভ হলে হচ্ছে কোয়ালিফাইড, আর বোথ ম্যাটেরিয়াল আর পারভাসিভ হলে ডিসক্লেমার। But remember that if an error or a lack of evidence is immaterial, মানে স্কোপ লিমিটেশন এবং ডিসএগ্রিমেন্ট যদি ইম্যাটেরিয়াল হয়, the audit opinion will not be modified at all. ইম্যাটেরিয়াল হলে আমি অডিট রিপোর্ট মডিফাই করতে পারবো? না স্যার, পারবো না। পারবো না। 705 ও শেষ। মাথার মধ্যে কিছু ঢুকছে? জি স্যার। স্যার পারভাসিভ কি এক কথায় বলতে পারি যে 60-70% যদি কভার করে হ্যাঁ, তাহলে তো মিনিমাম পারভাসিভ হবে। এরকম হ্যাঁ, বা মাল্টিপল এরিয়াকে যদি কয়েকটাকে একসঙ্গে এফেক্ট করে, এগুলো তো জাজমেন্ট, অডিটরের জাজমেন্ট। বাট আপনি 20-30%, 40% পারভাসিভ বলতে পারেন না। তখন তো স্যার ম্যাটেরিয়াল আর কি হ্যাঁ, ওটা। তখন ম্যাটেরিয়াল।
ব্রেক দিব না, আমি তো টায়ার্ড হয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে ISA 706। ISA 706 ডিল করে দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে আদার ম্যাটার প্যারাগ্রাফ। এই দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এটা আগে বুঝলে এটা কিছুই না। স্যার আদার ম্যাটার প্যারাগ্রাফও কি 706 নাকি? হ্যাঁ হ্যাঁ, 706, এই দুইটা নিয়ে হচ্ছে 706। এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে অডিটর এমন ইস্যুর কথা বলবে যে ইস্যু নিয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্টের নোটসে কোথাও না কোথাও এডিকুয়েট ডিসক্লোজার দেওয়া আছে। কি বললাম একজন বলেন তো, এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে অডিটর কি বলবে? আমার কথা স্যার অডিট রিপোর্টের কোথাও না কোথাও এটার ব্যাপারে অডিট হচ্ছে রিপোর্টের ডিসক্লোজার না, দেওয়া আছে। অডিট রিপোর্ট না, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, জি স্যার, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোথাও না কোথাও ডিসক্লোজার দেওয়া আছে এডিকুয়েট স্যার। ডিসক্লোজার দেওয়া আছে। আমি খালি ওই নোটটাকে রেফার করে দিব। জি স্যার, এটা হচ্ছে কি জিনিস? এমফাসিস অফ ম্যাটার। এমফাসিস অফ ম্যাটার। আর আদার ম্যাটার প্যারাগ্রাফে অডিটর এমন জিনিসের কথা বলবে যে জিনিসের কথা ফিনান্সিয়াল স্টেটমেন্টের নোট বা কোথাও কোনো কিছু উল্লেখ করা নাই। এটা কি বললাম? স্যার আদার ম্যাটারে আদার ম্যাটার এমন এমনগুলা বলবে স্যার, যে মানে এমন ইস্যুস গুলা বলবে যেটা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোথাও উল্লেখ নেই তাহলে দুটোর বা পার্থক্য বোঝা ডিসক্লোজার গেছে? দেওয়া নেই। জি স্যার। হ্যাঁ, এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফের ক্ষেত্রে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফটা কোথায় যাবে প্রথমে সেটা বলা হচ্ছে। এটা বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফের পরে হবে। তো প্রথমে হচ্ছে ওপিনিয়ন প্যারাগ্রাফ, তারপরে বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফ। বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফের পরে হবে, কিন্তু ওর পরে আছে কি অডিট ম্যাটার। এখন কি অডিট ম্যাটার প্যারাগ্রাফ, বিশেষ করে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে, অন্য কোম্পানির ক্ষেত্রে তো ঝামেলা নাই, প্রাইভেট বা আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে তো কি অডিট ম্যাটার নাই। সো বেসিস ফর ওপিনিয়ন প্যারাগ্রাফের পরে আমি এমফাসিস অফ ম্যাটার দিতে পারবো। কিন্তু যেখানে কি অডিট ম্যাটার আছে সেখানে কোথায় দিব এমফাসিস অফ ম্যাটারটা, সেটা স্পেসিফিক্যালি উল্লেখ করে দেয় নাই 706-এ। বলছে অডিটর তার জাজমেন্ট ইউজ করে সে কি অডিট ম্যাটার আগে দিবে নাকি এমফাসিস অফ ম্যাটার আগে দিবে, এটা সে ঠিক করবে। অডিটরের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে কি অডিট ম্যাটার যে সে দিবে, কি কি কারণে দিবে, তার এক্সাম্পল কি দেখেন। এখানে আমি 2-4টা এক্সাম্পল আনার চেষ্টা করেছি। একটা হচ্ছে অ্যান আনসার্টেনিটি রিলেটেড টু ফিউচার আউটকাম অফ এক্সেপশনাল লিটিগেশন অর রেগুলেটরি অ্যাকশন। মনে করেন সিবিআর একটা কোর্ট কেস চলতেছে, এই কোর্ট কেসের সিগনিফিকেন্ট ইফেক্ট আছে, কিন্তু ওই কোর্ট কেসটা যেখানে আছে সেখানে ডিটেল কি কেস, কোন কার সাথে কেস, কেসের ম্যারিট কি, এগুলো ডিটেল উল্লেখ করা আছে। তো আমি এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে যে শুধু ওই নোটটাকে রেফার করে দিব। আমরা যে সাবসিকুয়েন্ট ইভেন্টে পড়েছিলাম, ওই যে বিটুইন দ্য ডেট অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড ডেট অফ দ্য অডিটরস রিপোর্ট, ওর মধ্যে যে আমাকে যেসব বিষয়গুলো থাকবে সেগুলো তো আমার অডিট করতে হবে। ওরকম কোন ঘটনা যদি ঘটে থাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ডেট থেকে অডিট রিপোর্ট ইস্যু ডেট পর্যন্ত, ওই যে প্রথম যে 3টা স্টেপ পড়ছি, প্রথম স্টেপটার কথা বলা হচ্ছে, ওরকম যে ঘটনাটা ঘটেছে সেটা আমি চাইলে এমফাসিস অফ ম্যাটারে বলতে পারি। তারপরে বলা হচ্ছে, মনে করেন নতুন একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আসলে নিয়ম হচ্ছে 2-3 বছর সময় দেয়, এরকম বলে যে এইটা ইফেক্টিভ 2027 সাল থেকে, অথবা আর্লি অ্যাপ্লিকেশনও অ্যাকসেপ্টেড বা পারমিটেড, এরকম বলা থাকে। এখন কেউ মনে করেন আর্লি অ্যাপ্লাই করলো, 27 সাল থেকে অ্যাপ্লিকেবল, ও মনে করেন 25 সালে অ্যাপ্লাই করলো। এখন বলতেছে এই আর্লি অ্যাপ্লিকেশন করার কারণে যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টের ম্যাটেরিয়াল ইফেক্ট করে, তখন অডিটরের উচিত এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে এই জিনিসটাকে উল্লেখ করা, যে এই জিনিসটা ওই নোটকে রেফার করে সে আর্লি অ্যাপ্লাই করেছে, এই জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্টে একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে।
এই যে এমফাসিস ম্যাটারটা আমরা এভাবে লিখি, উই ড্র attention to the note 10 to the financial statements which describes the uncertainty related to the outcome of a lawsuit filed against the company by XYZ company. Very important হচ্ছে এই সেন্টেন্সটা লাস্টে লিখতে হবে, our opinion is not qualified in respect of this matter. সো এই যে এমফাসিস অফ ম্যাটার আমরা দিচ্ছি, এটাকে বলা হয় সফট ফর্ম অফ মডিফিকেশন। সফট ফর্ম অফ মডিফিকেশন কেমন, যে আমি অডিট রিপোর্টকে মডিফাই করতেছি কিন্তু অডিট ওপিনিয়নকে মডিফাই করতেছি না। আমার 700 অনুযায়ী আনকোয়ালিফাইড রিপোর্টের যে ওপিনিয়ন আর এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ 706 অনুযায়ী এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফের যে ওপিনিয়ন প্যারাগ্রাফ দুইটাই সেম। বোঝা গেল আমার কথা? খালি এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফটা এক্সট্রা। এই এক্সট্রা যে এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফ দিচ্ছি আমরা এটাকে বলতেছি সফট ফর্ম অফ মডিফিকেশন। এটা নিয়ে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়, মাথায় রাখবেন। এই জন্য আমরা বলে দিব ইন আওয়ার ওপিনিয়ন ইজ নট কোয়ালিফাইড ইন রেসপেক্ট অফ দিস ম্যাটার। এই এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে যে বিষয়গুলো যাচ্ছে সেগুলো দিয়ে আমরা আমার রিপোর্টকে কোয়ালিফাই করছি না। এটা যদি আরো সিরিয়াস হইতো তাহলে আর এমফাসিস অফ ম্যাটার প্যারাগ্রাফে থাকতো না, কোথায় যাইতো? বেসিস ফর কোয়ালিফাইড ওপিনিয়নে চলে যাইতো। বোঝা গেছে? জি স্যার। এবার হচ্ছে আদার ম্যাটার প্যারাগ্রাফ। আমরা বলছি যে এমন ইস্যু যেটা অডিট রিপোর্টের কোথাও, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোথাও বলা নাই। যেমন এখানে আমি আইএসএ থেকে 3টা উদাহরণ এনেছি। একটা বলতেছে যে এরকম যদি থাকে যে আপনার দেশের আইনে বা কোথাও বলা আছে যে আপনার অডিটের স্কোপ, প্ল্যানিং এগুলো অডিট রিপোর্টে শেয়ার করতে হবে, তখন আপনি কোথায় করবেন? অডিট রিপোর্টের কোথাও তো এই জাতীয় জিনিস দেওয়ার জায়গা নাই। তখন বলছে এটা আদার ম্যাটার প্যারাগ্রাফে দিবে। তবে সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে 2 নাম্বারটা। মনে করেন আমেরিকার কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির বাংলাদেশে অপারেশন আছে, তো তাকে কি করতে হয়? বাংলাদেশে আমরা কোনটা ফলো করি? আইএফআরএস। সো জি স্যার। আইএফআরএস অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে তাকে যখন সে ট্যাক্স রিটার্ন সাবমিট করে এনবিআর বা রেগুলেটরি অথরিটিতে যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেয় সেখানে দিতে হয়। আবার তার গ্রুপ ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে তার প্যারেন্টের ক্ষেত্রে তাকে কি করতে হয়? ইউএস গ্যাপ অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে পাঠাইতে হয় ইউএসএ তে। এখন আইএফআরএস আর ইউএস গ্যাপের মধ্যে অনেক পার্থক্য আছে না? জি স্যার আছে। সো আমি যদি একই বছরের সেম পিরিয়ডের ফিনান্সিয়াল স্টেটমেন্ট একটা ইউএস গ্যাপ দিয়ে করি আর একটা আইএফআরএস দিয়ে করি, আমার প্রফিট আফটার ট্যাক্স কি সমান হবে? ডিফারেন্ট হবে স্যার। ডিফারেন্ট হবে স্যার। আবার টোটাল অ্যাসেট মানে ব্যালেন্স শিট সাইজ যেটা, টোটাল অ্যাসেট আর ওইদিকে লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি এই ফিগারও কি সমান হবে? না স্যার, ডিফারেন্ট আসবে। ডিফারেন্ট আসবে। এখন মনে করেন আপনি বাংলাদেশ, এমনি আমাদের ক্ষেত্রে বদনাম আছে যে আমরা ঠিক মতো ইয়ে করি না, আমাদের দেশের কোম্পানিগুলো টু সেট অফ অ্যাকাউন্টস মেনটেন করে, এরকম অনেক বদনাম তো আছেই। এখন আপনার একটা সিএ ফার্ম মনে করেন এই 2 ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করে অডিট রিপোর্ট ইস্যু করছে। এখন কোন একটা লেম্যান ইউজারের কাছে 2টা ফিনান্সিয়াল স্টেটমেন্ট গেছে, সে দেখে আরে একই পিরিয়ডের 31 ডিসেম্বর 2024 সালের ব্যালেন্স শিটের ফিগার এই 2টার মধ্যে মিলে না। তারপরে একই জিনিস ফর দ্য ইয়ার ইন্ডেড টু 2024 প্রফিট আফটার ট্যাক্সও মিলে না। তার মানে কি এই 2 নাম্বারই করছে মনে? আসলে কি সে 2 নাম্বারই করছে? সে তো এটা করে নাই। এই জন্য বলতেছে অ্যাজ অ্যান অডিটর আপনি যখন আইএফআরএস অনুযায়ী তৈরি করা ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে অডিট ওপিনিয়ন দিবেন, তখন আদার ম্যাটার প্যারাগ্রাফে আপনি একটা কথা লিখবেন যে এই কোম্পানির সেম পিরিয়ডে আরেকটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে ইউএস গ্যাপ অনুযায়ী এবং অ্যাকর্ডিংলি আমরা অডিট রিপোর্ট ইস্যু করেছি। আর ইউএস গ্যাপ অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করে সেখানে যখন আপনি অডিট ওপিনিয়ন দিবেন সেখানে আবার আদার ম্যাটারে লিখবেন যে এই কোম্পানির আর একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে আইএফআরএস অনুযায়ী, যেটার উপরে আমি অ্যাকর্ডিংলি অডিট ওপিনিয়ন দিয়েছি। এই 2টা জিনিস যখন থাকবে তখন ইউজারের মাথায় একটা গুতা লাগবে, ও আচ্ছা তার মানে ইউএস গ্যাপ আর আইএফআরএস এক জিনিস না। এই 2টা জিনিস ফলো করলে
কখনো রেজাল্ট সেম হবে না। বোঝা গেছে? জি স্যার। 3 নাম্বারটা বলতেছে কোনো রেয়ার সার্কমাস্টেন্সেস, যেমন বলতেছে আপনার এক জায়গায় কাজ করতে যে যদি সিগনিফিকেন্ট স্কোপ লিমিটেশন থাকে, আমাদের দেশের আইন পারমিট করে যে আপনি নিজেকে উইথড্র করতে পারবেন। কিন্তু এমন এমন যদি হয়, মনে করেন কোন দেশের প্রচলিত আইনে বলছে once you have been appointed we must have to issue an audit report, কোনো উইথড্র করা যাবে না নিজেকে। আপনি দেখে শুনে কাজ নেন নাই কেন? আপনার আগেই বোঝা উচিত ছিল যে স্কোপ লিমিটেশন হতে পারে। তখন আপনি কি করবেন? স্কোপ লিমিটেশন ম্যাটেরিয়াল এন্ড পারপাসি বলে আমরা কি অপিনিয়ন দেই? ডিসক্লেমার। ডিসক্লেমার। এখন ডিসক্লেমার দিলেন, আপনার মনে তো একটা দুঃখ থেকে গেল যে আমি তো সুযোগ পাইলে ডিসক্লেমার দেওয়া কিন্তু অডিটরের জন্য একটা ডিসক্রেডিট। কারণ আপনি অডিট করতে গেছেন, অডিটের অবজেক্টিভ হচ্ছে ওপিনিয়ন দেওয়া। ডিসক্লেমারে কি আমি আসলে ওপিনিয়ন দিচ্ছি? আমি কিন্তু ওপিনিয়ন দিচ্ছি না। সো এটা আমার জন্য কিন্তু ডিসক্রেডিট। এই জন্য বলতেছে যে আপনি নিজেরা উইথড্র করতে চাইছিলেন, কিন্তু দেশের প্রচলিত আইন আপনাকে উঠতে দেয় নাই, নিজেকে উইথড্র করতে দেয় না। বলতেছে এই দুঃখের কথা আপনি চাইলে আদার ম্যাটারে বলতে পারেন যে আমার আসলে ইচ্ছা ছিল নিজেকে উইথড্র করার, কিন্তু দেশের আইন যেহেতু এটা পারমিট করে না, এই জন্য আসলে আমি নিজেকে উইথড্র করতে পারি না। আপনার মনের দুঃখের কথা এখানে উল্লেখ করতে পারেন। স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি গ্যাপ অনুযায়ী তৈরি করা হয় বা আইএফআরএস অনুযায়ী তৈরি করা হয়, ওটা নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ওই প্যারাগ্রাফ গুলোতে দেয়া থাকে না স্যার? অবশ্যই দেয়া থাকে। তো অডিটর অত কি ওই ইউজার এখান থেকে খুঁজে খুঁজে দেখবে নাকি? ও এত কিছু বুঝে? ও সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিও পড়ে। সরি, এখন তো নাম হয়ে গেছে ম্যাটেরিয়াল অ্যাকাউন্টিং পলিসি, ওখানে তো অবশ্যই থাকবে। এই জন্য আপনি ও চোখ খুলে দিবেন অডিট রিপোর্টে, বুঝলেন নাই? জি স্যার। তো অডিট রিপোর্টে যখন আপনি বলবেন তখন নড়ে চড়ে বসবে। কারণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো 1-200 পেজ, অডিট রিপোর্ট তো 2-4 পেজ, বা কি অডিট ম্যাটার থাকলে 10-15 পেজ। এখান থেকে তার খুঁজে বাইর করতে তার জন্য সুবিধা, অ্যাটেনশন ড্র করা সহজ। লাস্ট ওয়ান, ISS 720, আদার ইনফরমেশন। আদার ইনফরমেশন কি জিনিস আমি একটু আগেই বলে এসেছি, এখানে একটা ডেফিনেশনও দেওয়া আছে যে ফিনান্সিয়াল এন্ড নন ফিনান্সিয়াল ইনফরমেশন ইনক্লুডেড ইন অ্যান এন্টিটিজ অ্যানুয়াল রিপোর্ট। ওই যে ফার্স্ট হাফে যে জিনিসগুলো থাকে, যেমন কি কি জিনিসগুলো থাকে এখানে এক্সাম্পল দেওয়া আছে। সামারি অফ কি ফিনান্সিয়াল রেজাল্ট, সিলেক্টেড অপারেটিং ডাটা, ফিনান্সিয়াল মেজার্স এর রেশিওস, এক্সপ্লেনেশন অফ ক্রিটিক্যাল অ্যাকাউন্টিং এস্টিমেট, এরকম অনেক কিছু থাকে। তো আদার ম্যাটার প্যারাগ্রাফের এই প্যারাটা যে 720.8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদার ম্যাটার প্যারাগ্রাফে শুধু আমি সরি আদার ইনফরমেশনের মধ্যে শুধু আমি ওই আদার ইনফরমেশনে যে জিনিস বলা আছে ওইটা আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে মিলিয়ে দেখবো মিলছে নাকি মিলে নাই। মিললে বলবো মিলছে, না মিললে বলবো মিলে নাই। কিন্তু ওই আদার ইনফরমেশনের উপরে আমি কোনো ওপিনিয়ন ড্র করব না। ঠিক আছে? এই যে বলা হচ্ছে information do not constitute an assurance engagement or impose an obligation on the auditor to obtain assurance about other information. এটা যদি এই সেন্টেন্সে যদি আপনারা না বুঝতে পারেন, এই জন্য বলছে in other words the auditor does not express an opinion on the other information. তাহলে কি দাঁড়ালো? আদার ইনফরমেশনের উপরে কি অডিটর কোনো ওপিনিয়ন দেয়? তাই না দেয় স্যার? দেয় না। তো আদার ইনফরমেশনটা আমরা অডিট রিপোর্ট ইস্যু করার আগে নরমালি নেওয়ার চেষ্টা করব। যদি দেয় তো ভালো কথা, না দিলে আমরা বলে দিব আমাদেরকে দেয় নাই। এখন আদার ইনফরমেশনটা আমি দেখে দুইটা জিনিস হতে পারে, যে হয় আদার ইনফরমেশনে ভুল থাকতে পারে অথবা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টে ভুল থাকতে পারে, যেটা আমি অডিট করার সময় ধরতে পারি নাই। এখন অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে তো আমি ওপিনিয়ন দিই। এখন অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি অ্যামেন্ডমেন্ট করার দরকার হয়, যেটা সামহাও আমি যে কোনো ভাবে হোক আমি ধরতে পারি না, এখন আমি ধরতে পারছি, তাহলে সে যদি এটা অ্যামেন্ডমেন্ট না করে তখন আমি কি করব? অডিট রিপোর্ট মডিফাই করব। বোঝা গেল কথাটা? মানে আদার ইনফরমেশন চেক করতে যাই আমি এখন ফিনান্সিয়াল স্টেটমেন্টের ভুল ধরে ফেলছি,
আদার ইনফরমেশন ঠিক, কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভুল। কিন্তু আমি ওপিনিয়ন দেই কিসের উপরে? আমি তো আদার ইনফরমেশনের উপর ওপিনিয়ন দিব না, আমি কার উপরে ওপিনিয়ন দিব? স্টেটমেন্টের উপরে স্যার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে। স্টেটমেন্টের এখন উপর। তাকে তো আমার বলতে হবে, ভাই তুমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ঠিক করো। সে যদি ঠিক না করে তাহলে আমি কি করব? অডিট রিপোর্ট মডিফাই করব। আর যদি আদার ইনফরমেশনে ভুল থাকে যে এটা ঠিক করা দরকার, আমি তাকে বলবো যে ভাই তুমি ঠিক করো। যদি সে ঠিক করে তো ভালো কথা, না করলেও আমার কিছু করার নাই। কিন্তু আমি আদার ইনফরমেশনের মধ্যে বলে দিব যে আদার ইনফরমেশন এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশনের মধ্যে ডিসক্রিপেন্সি আছে, এটা দুইটা অ্যাগ্রি করে না, সেটা আমি বলে দিব। সো আজকের লেকচার এখানেই শেষ। স্যার একটা জিনিস জানার ছিল, বলেন। ম্যানেজমেন্ট যদি ডিসএগ্রি করে বা অডিটরস যদি দেখে যে এটা ম্যাটেরিয়ালি মিস স্টেটমেন্ট, তখন অডিটর কোনটা যদি কোনটা 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 কোনটা? কোন একটা ইভেন্টের উপরে অডিটর যদি একটা রিপোর্ট দেয় যে মডিফাইড না, অডিট আদার রিপোর্ট। ইনফরমেশন কিনা, যেহেতু আদার ইনফরমেশন পড়িয়েছি আমি এটার কথা জিজ্ঞেস করতেছি। আদার আমি ইনফরমেশন নাকি ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোন আইটেম? ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোন একটা আইটেমের কথা বলতেছি স্যার। মানে অডিট রিপোর্ট প্রোভাইড করার পরে ম্যানেজমেন্ট কি চাইলে কি রি-অডিট করাইতে পারে কিনা অন্য কোনো ফার্ম দিয়ে, বা এরকম কোনো ইয়ে আছে কিনা? ম্যানেজমেন্ট ডিসএগ্রি করলো, অডিটরস রিপোর্ট দিল, তারা মানলো না, কিন্তু তারা কি চাইলে কি আবার রি-অডিট করাইতে পারে কিনা, বা রি-অডিট অন্য কোনো অডিটর ফার্মকে কি ই করতে পারে, অ্যাসাইন এইটা করতে পারে আসলে কিনা? আমাদের দেশের আইনে এর কিছু বলা নাই। মানে করাইতে পারবে এরকমও বলা নাই, করাইতে পারবে না এমনও বলা নাই। বাট স্যার আমাদের একবার অডিট রিপোর্ট ইস্যু হলে তো স্যার আবার আরেকটা অডিট রিপোর্ট কি ইস্যু করার ইয়ে আছে না, স্যার? নরমালি আমাদের আইনগত কোড তো অফ এথিক্সে। স্যার আরেকটা রিলেটেড কোশ্চেন হচ্ছে কি এইটার আরে ভাই, সাথেই একটা যে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, তারপরে না কথা বলবেন। সবাই মিলে কথা বললে আমি অ্যান্সার দিব কেন? আমাদের কোড অফ এথিক্সে একটা জিনিস আছে, সেকেন্ড ওপিনিয়ন। তো সেকেন্ড ওপিনিয়ন সাধারণত আর একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টে দিতে ডিসকারেজ করা হয়। যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যখন ওপিনিয়ন দিছে সেটার উপরে পারতপক্ষে সেকেন্ড ওপিনিয়ন না দেওয়া, মানে একজন অডিট করছে, এখন আপনি যে আবার অডিট না করা, যেটা ইনডিরেক্টলি মিন করা হচ্ছে আর কি। আর যদি সে করেও, তাহলে তার উচিত হচ্ছে তার যে আগের যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা অডিটর যে অডিট করে সে যে রিপোর্ট দিয়েছে তার যুক্তিটা শোনা, তার সাপোর্টিং এভিডেন্স দেখা, কেন সে রিপোর্টটাকে কোয়ালিফাই বা মডিফাই করছে, তার সঙ্গে এটা নিয়ে ডিটেল আলোচনা করা। কারণ তার ভিউটা না নিয়ে আমি আমার মতো করে কাজ করে আমি আর একটা ওপিনিয়ন দিয়ে দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিলাম, বা ম্যানেজমেন্টের সঙ্গে ওই আগের অডিটরের গ্যাঞ্জাম লাগিয়ে দিলাম, এইটা আমাদের কোড অফ এথিক্স পারমিট করে না। এটা হাইলি, আপনি করতে পারবেন না তা বলে নাই, বলছে হাইলি ডিসকারেজ করা হয়েছে সেকেন্ড ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে। বাট দিতে গেলে আপনাকে ওই জিনিসগুলো করতে হবে, ওই আগের অডিটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। আব্দুর রব, বুঝতে পারছেন? জি স্যার। এখন তো আচ্ছা ডিভিএস আচ্ছা, কে যেন আবার সম্পূরক করছে, কোশ্চেন করতে চাইলো কে? স্যার ওই যে মানে এই অডিটটাই ধরেন স্যার ডিসএগ্রিমেন্ট হইছে, এখন এটা তো অডিট ফিসটা তো প্রভিশন করা থাকে, যদি পে আউট না করে ম্যানেজমেন্ট ইচ্ছা করলে স্যার ওইটার ব্যাপারে কোনো রুলস আছে? না, ওইটার ব্যাপারে কিছু নাই। এখন আপনি তার কাছে চাইবেন, আপনি তার নামে মামলা করতে পারেন, দেশের অ্যাজ ইউজুয়াল আপনি তার কাছে টাকা পান সেই হিসেবে মামলা করতে পারেন, আর কি করবেন? টাকা না দিলে আপনি মামলা করতে পারবেন না। আপনাকে তো অ্যাপয়েন্টমেন্ট দিছিল, আপনার অ্যাপয়েন্টমেন্ট তো লেখা আছে এই টাকা আপনাকে দেওয়ার কথা, আপনি রিপোর্ট দিচ্ছেন, তো আপনাকে দিচ্ছে না, তাহলে আপনি মামলা করতে পারবেন না। আর কেউ কিছু জিজ্ঞাসা করতেছিলেন? স্যার একটা জিনিস একটু স্যার আগে শুনেছি, তারপর স্যার আপনার কাছ থেকে আর একটু ক্লিয়ারলি শুনতে চাই। রিভিউ রিপোর্ট নামে একটা স্যার জিনিস শুনে আসছি, ফার্মে থাকতেও স্যার শুনছি হ্যাঁ, রিভিউ রিভিউ রিপোর্ট। রিপোর্ট আমরা নেক্সট ক্লাসে পড়বো, চ্যাপ্টার 15-এ জি আছে স্যার। এগুলো। সেটা আমরা আজকে পড়িনি, আমরা আজকে শুধু অডিট রিপোর্ট পড়ছি। সো নেক্সট দিন পড়বেন, তাহলে আজকের আলোচনা না করি নাকি? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, সেটাই ভালো হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা যে কেসগুলা দিয়েছি এগুলো কি এখন আর কিছু দেখতে চান নাকি আজকে শেষ করতে চান? আপনাদের ভিউ কি? আজকে একটু স্যার গুরু গম্ভীর আলোচনা হয়ে গেছে, একটু স্যার কেস পরে দেখি স্যার আর একটু
মানে আজকে আর কেস মাথার মধ্যে ঢুকাতে যাচ্ছেন না। আচ্ছা তাহলে আমি কেসগুলো দিয়ে দিলাম, আনসার দিলাম না। আমরা নেক্সট ক্লাসে কেসগুলো নিয়ে আলোচনা করব। আর ওই যে ফাহমিদের যেখানে যেটার কথা বলার চেষ্টা করতেছে ওটার জন্য যেহেতু আলাদা 15 একটা আলাদা চ্যাপ্টারই আছে আপনাদের, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে জি স্যার। স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে নাকি, নাহলে ক্লোজ করবো আমরা? কোনো প্রশ্ন আছে কারো? এখন অডিট রিপোর্ট পারবো? কনফিডেন্স আসছে নিজেদের মধ্যে? স্যার ঠিক আছে জি স্যার, আসছে স্যার। হ্যাঁ স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, ওকে আল্লাহ স্যার। হাফেজ। হ্যাঁ বলেন বলেন, শাহাদাত বলেন। স্যার ওই এঙ্গেজমেন্ট পার্টনারের নাম যে অডিট রিপোর্টে মেনশন করতে হবে, এটা কি লিস্টেড কোম্পানি না সব সব ধরনের সব অডিট সব এখানে লিস্টেড বলে কোনো কথা নাই, অল অডিট এনগেজমেন্ট। স্যার? থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আল্লাহ হাফেজ স্যার। ঠিক আছে আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।